আচ্ছা, দেখো, আমরা লাস্ট ক্লাসে যেটা ইলেকট্রোম্যাগনেটিজম যে ইউনিটটা স্টার্ট করেছিলাম, সেই ইউনিটে আমরা লাস্ট যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্টস ল, যেটা দিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। এই যে ক্যালকুলেশনটা আমরা করেছিলাম, এটা কিন্তু বারবার করে বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই কোয়েশ্চেনটা অলমোস্ট এভরি সেমিস্টারে এটা এসছে। এটা কিন্তু একটা 3 মার্কস বা 4 মার্কসের কোয়েশ্চেন। তোমাকে ক্যালকুলেট করতে দেবে দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। জাস্ট এইভাবে এটা ডেরিভেশন করলেই 3-তে 3 বা 4-এ 4 মার্কস কিন্তু একদম শিওর। এইবারে আজকে আমরা যেটা স্টার্ট করব সেই টপিকটার নাম হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিজমের আন্ডারে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তার মানে আমাকে এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড, মানে যে আমি একটা ইউনিফর্ম ফিল্ড মানে কি, যদি একটা রিজিয়ানে ফিল্ড এক্সিস্ট করে তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি ফিল্ডের ম্যাগনিটিউড আর ডাইরেকশান সেম হয় তাহলে সেই ফিল্ডকে আমরা বলি ইউনিফর্ম ফিল্ড। তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডের এভরি পয়েন্টে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ডাইরেকশান অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেম, সেই জন্য এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এবার এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি তাহলে টপিক বলছে দেয়ার উইল বি এ ফোর্স দ্যাট উইল অ্যাক্ট অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই। আমি যদি একটা চার্জকে মুভ করাই থ্রু এনি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে কি ফলো করেছিলাম, তোমার কি বলে লোরেন্স ম্যাগনেটিক ফোর্স থেকে এইরকম একটা ফোর্স মুভিং চার্জ ইনসাইডে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করে, এরকম একটা ফোর্স, যেটা দেখো লোরেন্স ম্যাগনেটিক ফোর্স নাম দিয়ে ডিফাইন করা রয়েছে। তাহলে আমি যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নিই, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মিনস কি, চার্জ ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট কন্ডাক্টর। তাহলে চার্জ যদি ফ্লো করে তাহলে পরে আমরা এই কন্ডিশনটা পাচ্ছি মুভিং চার্জ ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ওই কন্ডাক্টরটাকে যখন আমি প্লেস করব উইদিন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তখন মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে এই লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। এবার চার্জগুলো মুভ করছে থ্রু দ্য কন্ডাক্টর, তাহলে এই ফোর্সটা আলটিমেটলি অ্যাক্ট করবে অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। সেই কারণের জন্য আমরা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি উইদিন এ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে, জাস্ট এ সেকেন্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে ফোর্স অন দ্যাট কারেন্ট অন দ্য চার্জেস মুভিং থ্রু দ্যাট কন্ডাক্টর। সেই মুভিং চার্জগুলো থাকে ইনসাইড দ্য কন্ডাক্টর, সেই জন্য আলটিমেটলি কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করে। তো এই ফোর্সের একটা ফর্মুলা আছে এবং ফোর্সের একটা ডায়াগ্রাম আছে। আমি তোমাদের ফার্স্টে ডায়াগ্রামটা শো করছি, দেখো। এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? এই ডায়াগ্রামটা সবার কাছে ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ভালো করে ফলো করো ডায়াগ্রামটা কি বলছে। এই যে দেখছো অ্যারোগুলো রয়েছে, প্যারালাল অ্যারোস, স্ট্রেট অ্যারোস, এরা ডিফাইন করছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডকে। এর মধ্যে আমি এরকম একটা কন্ডাক্টরকে কনসিডার করেছি যার লেন্থ হচ্ছে এল, তার মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে, যেখানে দেখতেই পাচ্ছ কন্ডাক্টরটাকে এমনভাবে প্লেস করা হয়েছে যাতে কারেন্টের ডাইরেকশান বা লেন্থ অফ দ্য কন্ডাক্টর আর ডাইরেকশান অফ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়েছে। সেই অ্যাঙ্গেলের উপর বেস করে এবং আরও কিছু প্যারামিটারের উপর বেস করে আমরা এই ফোর্সের কতটা ফোর্স এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা এক্সপিরিয়েন্স করবে সেটা আমরা ক্যালকুলেট করব, জানবো। এই যে ডায়াগ্রামটা দেখছো যেটা হ্যান্ড দিয়ে রয়েছে, এটা এই মোমেন্টে এখন স্কিপ করো, এখন শুধুমাত্র এই পার্টটুকুকে কনসিডার করো। তাহলে আমার এখানে কি কি প্যারামিটার লাগবে এই ফোর্সকে ডিফাইন করতে?
ফার্স্ট যে প্যারামিটারটা লাগবে সেটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। আমি ধরো কনসিডার করলাম লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যাজ ক্যাপিটাল এল। নেক্সট কি লাগবে, কি ম্যাগনিটিউডের কারেন্ট ফ্লো করছে থ্রু দ্যাট কন্ডাক্টর। তাহলে নেক্সট যে প্যারামিটারটা লাগবে সেটা হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। অ্যাকর্ডিং টু ফিগার কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর হচ্ছে ক্যাপিটাল আই। এবার যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি এই কন্ডাক্টরটাকে প্লেস করেছো তার একটা ম্যাগনেটিক স্ট্রেংথ আছে বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আছে। তাহলে আমরা সেই স্ট্রেংথটাকে আমাদের লাগবে এই ফোর্সকে ডিফাইন করতে। নেক্সট হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ক্যাপিটাল বি সিম্বল দিয়ে ডিনোট করি। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তার মানে স্ট্রেংথ অ্যান্ড ডাইরেকশন ইজ সেম এভরিহোয়ার উইদিন দ্য ফিল্ড। আর ফোর্থ যে প্যারামিটারটা লাগবে সেইটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা ডিফাইন করা রয়েছে বিটুইন দ্য কন্ডাক্টর অর লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, সেই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। তাহলে ফোর্থ প্যারামিটার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। অ্যাকর্ডিং টু দ্য ফিগার অর ডায়াগ্রাম আমাদের এই অ্যাঙ্গেলটাকে ডিফাইন করা হয়েছে বাই থিটা। তাহলে চারটে প্যারামিটার হলো লেন্থ এল, কারেন্ট আই, ম্যাগনেটিক ফিল্ড বি আর অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এবারে প্রত্যেকটা চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড লোরেন্স ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ চার্জগুলো কন্ডাক্টরের মধ্যে দিয়ে মুভ করছে। তাহলে এই টোটাল কন্ডাক্টরের মধ্যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট টাইমে যা ফ্লো করবে তার উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে সেটাই হবে হচ্ছে ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে পরে যখন আমাকে ফাইনালি ডিফাইন করতে বলবে যে দ্য ম্যাগনেটিক ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তখন আমাদের কাছে যে এক্সপ্রেশনটা অ্যাপিয়ার করবে সেই এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স তুমি এটাকে এফ সাফিক্স বি লিখতে পারো বা সিম্পল এফ লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। কি কি প্যারামিটার লাগবে বলেছি, আই এল বি থিটা। কিভাবে অ্যাপিয়ার করবে, ফার্স্টে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর মাল্টিপ্লাইড বাই লেন্থ অফ দ্য কন্ডাক্টর multiplied by strength of the magnetic field of the conductor multiplied by sine of the internal angle between the length of the conductor and the magnetic field। তাহলে আমার যে ফোর্সের এক্সপ্রেশনটা আমি পাচ্ছি দ্যাট এক্সপ্রেশন ইজ আই এল বি সাইন থিটা। দিস ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স দ্যাট উইল অ্যাক্ট অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড উইদিন দ্যাট ম্যাগনেটিক ফিল্ড। এবার ইকুয়েশান থেকে দেখতে পাচ্ছ আমি যদি আইকে ইনক্রিজ করি, লেন্থ অফ দ্য কন্ডাক্টর এলকে ইনক্রিজ করি, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বিকে ইনক্রিজ করি আর অ্যাঙ্গেল থিটার ভ্যালু ইনক্রিজ করি, তাহলে পরে এই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটাও কিন্তু ইনক্রিজ করবে। কেন অ্যাঙ্গেল ইনক্রিজ করলে ফোর্স ইনক্রিজ করবে, কারণ সাইন 0 ডিগ্রিতে সাইনের ভ্যালু 0, 90 ডিগ্রিতে সাইনের ভ্যালু 1। তাহলে আমি অ্যাঙ্গেলকে যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি ইনক্রিজ করি তাহলে সাইন থিটার ভ্যালু 0 থেকে স্টার্ট করে +1-এর দিকে অ্যাপ্রোচ করবে, তার মানে সাইন থিটার ভ্যালু ইনক্রিজ করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্টের স্ট্রেংথ, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড আর অ্যাঙ্গেল বিটুইন দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এই কটা প্যারামিটার যদি ইনক্রিজ তোমার এই কটা প্যারামিটারের ভ্যালু যদি ইনক্রিজ করা হয় তাহলে পরে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটাও ইনক্রিজ করবে অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট যেটা কোয়েশ্চেন তোমাদের কাছে আমার, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? স্যার ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে ইকুয়েশনটা লিখেছি এটা ভেক্টর ইকুয়েশন না স্কেলার ইকুয়েশন?
এই ভেক্টরই হবে স্যার। এই ইকুয়েশনটা কি করে ভেক্টর হবে? কোনো ভেক্টর সিম্বল আছে? কোনো কোয়ান্টিটির উপরে কোনো অ্যারো সিম্বল দেখতে পাচ্ছ? নেই তো। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে একটা স্কেলার ইকুয়েশন। তোমাদের 1 মার্কের কোয়েশ্চেনে যেটা এক্সামিনেশনে আসে সেটা হচ্ছে রাইট দ্য ভেক্টর ফর্ম অফ দিস ফোর্স। তখন কি করব? তাহলে আমাকে যদি বলে যে ভেক্টর ফর্মে, তাহলে আমার কাছে এই নোটেশনটাকে, আমাকে এই ইকুয়েশনটাকে ভেক্টর নোটেশনে লিখতে হবে। ভেক্টর নোটেশনটা কি হবে? ভেক্টর নোটেশন হচ্ছে এরকম, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু, যখনই মনে রাখবে সাইন থিটা আছে তখন আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়। কারেন্ট কখনো ভেক্টর নয়, কারেন্ট ইজ অলওয়েজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে ভেক্টর ক্রস প্রোডাক্টটা কার সাথে কার হবে? লেন্থ ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে পরে আমাদের ইকুয়েশনটা হবে এল ভেক্টর ক্রস বি ভেক্টর। দিস ইজ দ্য ভেক্টর নোটেশন অফ দিস ফোর্স। কারেন্ট কিন্তু কখনো ভেক্টর কোয়ান্টিটি নয়, কারেন্ট ইজ অলওয়েজ এ স্কেলার কোয়ান্টিটি। তাই জন্য এখানে ভেক্টর প্রোডাক্টটা হচ্ছে বিটুইন দ্য লেন্থ ভেক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা ক্যালকুলেট করব স্পেশাল কেসেস। স্পেশাল কেসেস মানে কোন কন্ডিশনে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করলে ও কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, আর কোন কন্ডিশনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্সকে এক্সপিরিয়েন্স করবে। ফার্স্ট যে কন্ডিশনটা আমরা করব সেই কন্ডিশনটা হচ্ছে হোয়েন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অ্যান্ড the magnetic field is either 0 degree or 180 degree। 0 ডিগ্রি মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমি প্লেস করেছি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ম্যাগনেটিক ফিল্ড আমাদের ফিগারে লেফট টু রাইট যাচ্ছে, কন্ডাক্টরটাকে আমাকে প্লেস করতে হবে প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে লেফট টু রাইট। আর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মানে হচ্ছে অ্যান্টি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের অ্যারো হবে ম্যাগনেটিক ফিল্ডের অ্যারোর অপোজিটে। এই দুটো কন্ডিশনেই আমরা পাবো হচ্ছে ফোর্স 0। কেন 0 পাবো? তার কারণ হচ্ছে আমাকে যদি সাইন 0 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেট করতে বলে, সাইন 0 ডিগ্রি 0, সিমিলারলি অ্যান্ড সাইন 180 ডিগ্রি যদি ভ্যালু আমি ক্যালকুলেট করি, সাইন 180 ডিগ্রি ইজ অলসো 0। তাহলে এই কন্ডিশনটা যদি আমি ওই ইকুয়েশনটাতে পুট করি, তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল? আই এল বি ইন্টু সাইন থিটা। তাহলে এখানে আমাদের থিটার ভ্যালু কত? এখানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে আইদার 0 আর 180 ডিগ্রি। তাহলে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে আইদার আই এল বি মাল্টিপ্লাইড বাই সাইন 0 ডিগ্রি, যেটা আলটিমেটলি 0 দেবে, অর 180 ডিগ্রির টার্মে লিখলে আমি কি লিখব? 180 ডিগ্রির টার্মে লিখলে আমার হবে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আই এল বি ইন্টু সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি 0, তাহলে ফোর্স হচ্ছে 0। তাহলে দুটো কেসেই আমরা দেখতে পাচ্ছি ফোর্স 0। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড either parallel to the magnetic field or anti-parallel to the direction of magnetic field, তাহলে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে না। তাহলে পরে আমার কনক্লুশনটা কি হলো? এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড প্যারালাল or anti-parallel to the direction of the magnetic field does not experience any force। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো? ইয়েস স্যার। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স কখন হবে? ম্যাক্সিমাম ফোর্স হবে যখন সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। সাইন থিটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন থিটা হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আমি কি জানি সাইন থিটা দ্যাট ইজ সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু +1। তাহলে এবার যদি আমি ওই ইকুয়েশানে পুট করি, আমার ইকুয়েশানটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু ILB মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। তাহলে আমার এখানে থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি। তাহলে ইকুয়েশানটা হচ্ছে ILB মাল্টিপ্লাইড বাই 1। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, এফ ইজ ইকুয়াল টু ILB। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স। এর থেকে বেশি ফোর্স কোনোভাবেই ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে না। এবার থিটা 90 ডিগ্রি মানে কি, তার মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি প্লেস করতে হবে। তাহলে যদি আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানের সঙ্গে নর্মালি অর পারপেন্ডিকুলারলি প্লেস করি উইদিন দ্যাট ম্যাগনেটিক ফিল্ড, সেই সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফোর্সকে এক্সপিরিয়েন্স করবে। তাহলে আমার এখানের কনক্লুশন কি হলো, এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড নর্মাল টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্সেস এ ম্যাক্সিমাম ফোর্স। দেখো এই সেকেন্ড কেসটা ক্লিয়ার হলো কিনা, সবার কাছে ক্লিয়ার হয়েছে? यस सर। আচ্ছা, তাহলে পরে আমাদের কাছে কন্ডিশন কি দাঁড়ালো, দুটো কন্ডিশন। প্যারালাল অর অ্যান্টি প্যারালাল হলে কোনো ফোর্স অ্যাক্ট করবে না, পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড হলে ফোর্স কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এক্সপিরিয়েন্স করবে। এইবার আমরা এই রাইট হ্যান্ডের এই ফিগারটাকে ফলো করি। ফোর্সের ডাইরেকশন কি হবে, এইভাবে রাইট হ্যান্ডটাকে দেখো স্ট্রেচ করা হয়েছে। কীরকমভাবে স্ট্রেচ করা হয়েছে, থাম্ব এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে তার সাথে দেখো প্যারালালি থাম্ব কিন্তু ওরিয়েন্টেড। তার মানে থাম্ব রিপ্রেজেন্ট করছে কারেন্টের ডাইরেকশন থ্রু দ্য কন্ডাক্টর। এই বাকি চারটে ফিঙ্গার কিভাবে প্লেস করা হয়েছে, প্যারালাল টু দ্য বি অ্যারোজ। তার মানে এই চারটে ফিঙ্গার রিপ্রেজেন্ট করছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এইভাবে যদি আমি আমাদের রাইট হ্যান্ডকে প্লেস করি, তাহলে রাইট হ্যান্ডের সাথে বা রাইট হ্যান্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডাইরেকশানে এই ফোর্স এফ ভেক্টর অ্যাক্ট করবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে প্লেনে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আর ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, ফোর্সের ডাইরেকশন সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? স্যার এই লাইনটা আবার স্যার। এই যে হাতটাকে আমরা হরাইজেন্টালি ফিগারের মধ্যে দেখানো রয়েছে, প্লেস করা হয়েছে, তার মানে কি, তার মানে আমাদের রাইট হ্যান্ডের থাম্ব আর বাকি চারটে ফিঙ্গার সেম হরাইজেন্টাল প্লেনে এক্সিস্ট করছে। থাম্ব কাকে রিপ্রেজেন্ট করছে, কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টরকে। বাকি চারটে ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করছে, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দুটোই তো হরাইজেন্টাল প্লেনে, তার মানে কি কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড বোথ আর অন দ্য হরাইজেন্টাল প্লেন। ফোর্স কিভাবে অ্যাক্ট করছে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন। এই ফোর্সটাকে দেখো এই হাতের সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার হলো? यस স্যার। আচ্ছা, এইবারে আমরা জেনে গেলাম কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করলে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর ফোর্স অ্যাক্ট করবে যদি না এই ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, যেখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়ে গেছে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটার উপর বেস করে আমাদের একটা ডিটেলড ক্যালকুলেশন আছে। তোমাদের ক্যালকুলেশনটা পড়তে হবে না, তোমাদের ফাইনাল এক্সপ্রেশনটা জানতে হবে আর কোন কোন কন্ডিশনে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ম্যাক্সিমাইজড হবে সেটা আমাদের জানতে হবে। কি সেটার সেই জিনিসটা কি, তার নাম হচ্ছে টর্ক অন এ
rectangular current carrying coil inside a uniform magnetic field. তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের টর্ক পড়ানো হয়েছে, তোমরা টর্ক পড়েছো, মোমেন্ট অফ এ ফোর্স, টর্কের ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল তোমরা করেছো? নো স্যার। কি নো স্যার? স্যার হয়নি স্যার, স্টার্টই হয়নি স্যার। আমরা টর্ক ক্যালকুলেট করেছিলাম ফার্স্ট সেমিস্টারে, মনে আছে? টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, আমি পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, ওই রোটেশনাল মোশনে ছিল। এইখানে একটা টর্ক হবে। কেন টর্ক হবে ভালো করে দেখো, আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা ভালো করে সবাই ফলো করো। এই ডায়াগ্রামটা সবার কাছে ক্লিয়ারলি ভিজিবল কিনা বলো। এই ডায়াগ্রামটা ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, একটা সেকেন্ড ওয়েট করো তো, এই কারেন্ট চলে গেছে, আমি কারেন্টটা বন্ধ করে লাইটগুলো নিভিয়ে দিই। আচ্ছা দেখো, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং কয়েল রয়েছে, দেখো PQRS, এটা একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল। এই রেক্ট্যাঙ্গুলার কয়েলের মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট দেখো ফ্লো করছে ক্লকওয়াইজ ডাইরেকশানে। দেখো কিউ থেকে পি, পি থেকে এস, এস থেকে আর, আর থেকে কিউ। এই কয়েলের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করার জন্য এই কয়েলের মধ্যে একটা টর্ক প্রডিউসড হবে। কোয়েশ্চেন হচ্ছে কেন টর্কটা প্রডিউস হবে? তার কারণ আমরা এই একটা রেক্ট্যাঙ্গেলের চারটে সাইড থাকে আমরা জানি। প্রত্যেকটা সাইডকে আমরা যদি ইন্ডিভিজুয়াল কন্ডাক্টর হিসাবে কনসিডার করি, তাহলে পিএস একটা স্ট্রেট কন্ডাক্টর, এসআর আরেকটা কন্ডাক্টর, আর কিউ থার্ড কন্ডাক্টর, কিউপি ফোর্থ কন্ডাক্টর। প্রত্যেকটা কন্ডাক্টরের কন্ডিশনটা কি হচ্ছে? দে আর ক্যারিং এ সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যান্ড দে আর প্লেসড উইদিন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটু আগে আমরা কি দেখে এলাম, যে আমরা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে অ্যাট এনি অ্যাঙ্গেল এক্সেপ্ট 0 ডিগ্রি অর 180 ডিগ্রি প্লেস করি ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। আর এবার এই ফিগারটাতে এসো, পিএস এই কন্ডাক্টরটা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে প্লেসড রয়েছে, তাহলে এই কন্ডাক্টরের উপর পিএস এর উপরে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। যদি আমি এসআর পার্টটাকে কনসিডার করি, দেখতেই পাচ্ছ এসআর হচ্ছে ভার্টিক্যাল লাইন আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে হরাইজেন্টাল লাইন, তার মানে এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে এসআর পার্টের উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। আর কিউ এই পার্টের উপরও ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে, কিউপি এই পার্টের উপরও ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। এবার ব্যাপারটা যেটা হবে, এই মোমেন্টে অনলি কনসেন্ট্রেট অন দ্য সাইড পিএস অ্যান্ড আর কিউ। কারেন্টটা পি থেকে এস এর দিকে যাবে, কারণ দেখো কিউ থেকে পি এর দিকে কারেন্ট গেলে পরে তারপর পি টু এস যাবে, তারপর এস টু আর আসবে, তারপর আর টু কিউ ব্যাক করবে। তাহলে পিএস পার্টে কারেন্টের ফ্লো হচ্ছে ফ্রম পি টু এস, আর আর কিউ পার্টে কারেন্টের ফ্লো হচ্ছে ফ্রম আর টু কিউ। তাহলে দুটো পার্টে কারেন্টের ডাইরেকশন অপোজিট টু ইচ আদার, তার জন্য দুটো পার্টে দুটো ফোর্স তোমার তৈরি হবে, যেই দুটো ফোর্সের ম্যাগনিটিউড উইল বি সেম বাট দে উইল বি অপোজিটলি ডাইরেক্টেড। দেখো যাদেরকে F4 আর F2 ফোর্সের তোমার নোটেশন দিয়ে ডিনোট করা হয়েছে।
ম্যাগনিচিউড সেম হবে। কেন ম্যাগনিচিউড সেম হবে? কারণ রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস হচ্ছে ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তাহলে পিএস এর যদি লেন্থ হয় ডাব্লু, আর কিউ এর লেন্থও হবে ডাব্লু। পিএস যে অ্যাঙ্গেল থিটাতে রয়েছে বি ফিল্ডের সাথে, কিউ আর বা আর কিউ সেম থিটা অ্যাঙ্গেলে আছে। ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ সেম, কারেন্টের স্ট্রেংথ সেম। তার মানে পিএস পার্টে যে ম্যাগনিচিউডের ফোর্স অ্যাক্ট করবে, আর কিউ পার্টে সেম ম্যাগনিচিউডের ফোর্স অ্যাক্ট করবে, কিন্তু পি কিউ পার্টে কারেন্টের ডাইরেকশন আর আর কিউ পার্টে কারেন্টের ডাইরেকশন অপোজিট বলে ফোর্স দুটো ডাইরেকশন হবে অপোজিট টু ইচ আদার। তাহলে একই লাইন দিয়ে যদি দুটো অপোজিটলি ডাইরেক্টেড সেম ম্যাগনিচিউডের ফোর্স অ্যাক্ট করে, তাহলে এরা কি করবে? একজন আরেকজনকে নালিফাই করে দেবে, ক্যান্সেল করে দেবে। তার মানে ইমিডিয়েটলি F2 আর F4 এর নেট ভ্যালু বা রেজাল্টেন্ট ভ্যালু হয়ে যাবে 0। এবার আসো PQ আর SR এই পার্টে। PQ আর SR হচ্ছে এই সেম রেক্ট্যাঙ্গেলের অন্য দুটো অপোজিট সাইড। এবার PQ এর লেন্থ বলা হয়েছে L, SR এর লেন্থ সেটাও হবে L। এবার PQ এর মধ্যে দিয়ে কারেন্টটা Q টু P যাচ্ছে, SR এর মধ্যে দিয়ে কারেন্টটা S টু R আসছে। তাহলে PQ এই পার্টে যে ম্যাগনিচিউডের ফোর্স অ্যাক্ট করবে, SR পার্টে সেম ম্যাগনিচিউডের ফোর্স অ্যাক্ট করবে, কিন্তু আবার কারেন্টের ডাইরেকশন অপোজিট, তাই জন্য ফোর্সের ডাইরেকশন হচ্ছে অপোজিট। মানে কিউপি পার্টে F1 যে ডাইরেকশানে অ্যাক্ট করছে, SR পার্টে F3 তার অপোজিটে অ্যাক্ট করছে। কিন্তু এখানে F2 F4 এর মতন এরা আরেকজনকে ক্যান্সেল করবে না। কেন ক্যান্সেল করবে না? তার কারণ এই PQ আর SR ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড বলে PQ এর পার্টে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, ভিতরের দিকে ডাইরেক্টেড ইনওয়ার্ড, আর SR পার্টের ফোর্সটা হচ্ছে আবার এই ডায়াগ্রামের সাথে পারপেন্ডিকুলার, আউট অফ দ্য ডায়াগ্রাম। F4 F2টা সেম লাইনে অপোজিটলি অ্যাক্ট করার জন্য ক্যান্সেলড হয়ে গিয়েছিল, কিন্তু F1 আর F3 সেম লাইন বরাবর অ্যাক্ট করছে না বলে এরা একজন আরেকজনকে ক্যান্সেল করবে না। এবার আমরা রোটেশনাল মোশনে পড়েছিলাম কাপল বলে একটা টার্ম, যে কোনো একটা অবজেক্টের উপর যদি দুটো অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স যাদের ম্যাগনিচিউড সেম কিন্তু তারা সেম লাইন বরাবর অ্যাক্ট করে না, এরকম যদি একটা পেয়ার অফ ফোর্স কোনো অবজেক্টের উপর কাজ করে তাহলে একটা কাপল প্রডিউস করে। তাহলে বেসিক্যালি এই F1 আর F3 এই দুটো ফোর্সের ম্যাগনিচিউড সেম, এরা অপোজিট টু ইচ আদার, কিন্তু এদের লাইন অফ অ্যাকশন একই লাইন নয়, দুটো ডিফারেন্ট প্যারালাল লাইনস। তাহলে এই F1 আর F3 আলটিমেটলি একটা কাপল প্রডিউস করবে। কাপল প্রডিউসড হওয়া মানেই তার মধ্যে একটা রোটেশন হবে, রোটেশন হওয়া মানেই হচ্ছে একটা টর্ক প্রডিউসড হবে। সেই টর্কটা একটা ডিটেল ক্যালকুলেশন করে করা যায়। আমি তোমাদের টর্কটা কিভাবে প্রডিউসড হবে সেটা এক্সপ্লেন করলাম। এবার আমাদের টর্কের ফাইনাল এক্সপ্রেশনটা জানতে হবে। তাহলে টর্ক কিভাবে প্রডিউসড হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং কয়েলে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তাহলে পরে এবার আমাদের টর্কের ফাইনাল এক্সপ্রেশনটা জানতে হবে। টর্কের ফাইনাল এক্সপ্রেশনকে ফাইন্ড আউট করতে গেলে আমাদের কিছু প্যারামিটার লাগবে। কি কি? ফার্স্ট যে প্যারামিটারটা লাগবে, এই কয়েলে কতগুলো টার্নস আছে। তাহলে প্রথম যেটা লাগবে, নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল। সাপোজ আমি বললাম নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল হচ্ছে ক্যাপিটাল N। দেখতেই পাচ্ছ কারেন্ট থ্রু দ্য তোমার কয়েল দেওয়া রয়েছে ক্যাপিটাল I, তাহলে কারেন্ট থ্রু দ্য কয়েল that is equal to capital I, or strength of the current through the coil capital I। এবারে রেক্ট্যাঙ্গেল তো একটা এরিয়া আছে। ফিগার কি বলছে? রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে L আর উইডথ হচ্ছে W। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেডথ, তার মানে L ইন্টু W। তাহলে আমাদের এখানে যেটা লাগবে টর্ক ক্যালকুলেশনের জন্য,
এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে পরে এই সরি এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কয়েল, এটাকে যদি আমরা ক্যাপিটাল এ লিখি তাহলে রেক্ট্যাঙ্গেলের কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে এল ইন্টু ডাব্লু, লেন্থ ইন্টু ব্রেডথ। নেক্সট কি প্যারামিটার লাগবে? নেক্সট প্যারামিটার যেটা লাগবে, কতটা স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করেছো এই কারেন্ট ক্যারিং রেক্ট্যাঙ্গুলার কয়েলটার উপর। তাহলে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, আমরা তো স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডকে বি কনসিডার করছি, এবং অবভিয়াসলি আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ইউনিফর্ম। আর লাস্ট কি লাগবে? লাস্ট হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড রয়েছে। তাহলে লাস্ট যে প্যারামিটারটা লাগবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য কয়েল। এবার এই কয়েল কথাটা অনেক সময়তে একটু প্রবলেমেটিক হয় বলে আমরা এটাকে আরও প্রিসাইসলি যেটা লিখি সেটা হচ্ছে নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল। তার মানে কয়েলের প্লেনের সাথে তুমি যদি একটা পারপেন্ডিকুলার লাইনকে ড্র করো, তাহলে সেই পারপেন্ডিকুলার লাইনটা আর ম্যাগনেটিক ফিল্ডটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল থিটা। সেই জন্য এটাকে প্রিসাইসলি বললে এইটা বলাটা উচিত। তাহলে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তাহলে এবার টর্কের এক্সপ্রেশনটা কি? তাহলে সো টর্ক অ্যাক্টিং অন দ্য কারেন্ট ক্যারিং রেক্ট্যাঙ্গুলার কয়েল ইজ, টর্ককে কি সিম্বল দিয়ে ডিনোট করা হয় মনে আছে? টাও। টাও, ভেরি গুড। এবার টাও ইজ ইকুয়াল টু কি হবে? নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল এন মাল্টিপ্লাইড বাই কারেন্ট ইন দ্য কয়েল আই মাল্টিপ্লাইড বাই এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কয়েল মাল্টিপ্লাইড বাই স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরে আমাদের টর্কের এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? টাও ইজ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। তাহলে দেখতেই পাচ্ছ, নাম্বার অফ টার্নস যদি আমরা ইনক্রিজ করি, স্ট্রেংথ অফ কারেন্ট আইকে ইনক্রিজ করি, এরিয়া অফ দ্য কয়েল ইনক্রিজ করি, স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করি, আর অ্যাঙ্গেল থিটা যদি ইনক্রিজ করি, টর্কের ভ্যালু বাড়বে। কিন্তু মনে রাখতে হবে এটা তো একটা জিওমেট্রিক্যাল ফিগার, সুতরাং এর এরিয়া অফ ক্রস সেকশন আমরা যা ইচ্ছে কিন্তু বাড়াতে পারি না। তার কারণ এই যে তুমি জিনিসটা যে ক্যালকুলেশনটা দেখতে ক্যালকুলেশন নয়, যে ফাইনাল এক্সপ্রেশনটা দেখছো, এই কনসেপ্টের উপর বেস করে মুভিং কয়েল গ্যালভানোমিটারকে কনস্ট্রাক্ট করা হয়। এবার একটা গ্যালভানোমিটারের মধ্যে আমি তো একটা বিরাট বড় কোনো রেক্ট্যাঙ্গুলার কয়েলকে ঢোকাতে পারবো না। সেই কারণের জন্য রেক্ট্যাঙ্গুলার কয়েলের এরিয়া অফ ক্রস সেকশনের একটা সার্টেন ডাইমেনশনাল ভ্যালু থাকবে, তার থেকে বেশি করা যায় না, তাহলে এক্সেসিভলি বড় হয়ে যাবে সেই গ্যালভানোমিটারটা। তার জন্য কি করা হয়, নাম্বার অফ টার্নসটাকে অনেক বেশি রাখা হয়, স্ট্রেংথ অফ কারেন্টকে আমরা ভ্যারি করাতে পারি সেটাকে বেশি রাখা যায়, আর যেটা করা যায় সেটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই প্যারামিটারগুলোকে যদি আমি অনেক লার্জ করে দিই, ইনক্রিজ করাই, তাহলে পরেই টর্কের ভ্যালুটা বাড়বে, তত বেশি অ্যামাউন্ট অফ রোটেশন প্রডিউসড হবে। এইবার আমাদের কন্ডিশনটা কি? ঠিক আগের বারের মতন, কোন কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক, কোন কন্ডিশনে মিনিমাম টর্ক। তাহলে টর্কের এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়েছে তো? ইয়েস স্যার। ওকে, এবারে ফার্স্ট কন্ডিশন কি হবে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল সাইনের ভ্যালু কোন অ্যাঙ্গেলের জন্য ম্যাক্সিমাম? 90 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম। তাহলে সাইন থিটা যখন ম্যাক্সিমাম, তখন আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টর্ক পাবো। তাহলে পরে আমরা
যদি অ্যাঙ্গেল থিটাকে রাখি 90 ডিগ্রি, তাহলে পরে আমরা কি জানি, সাইন থিটা উইল বি সাইন 90 ডিগ্রি অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু 1। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি ছিল, টাউ ইজ ইকুয়াল টু NIAB মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। তাহলে এবার চলে আসছে সাইন 90 ডিগ্রি, তাহলে কি হবে NIAB মাল্টিপ্লাইড বাই 1। তার মানে আলটিমেটলি আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি টাও দ্যাট ইজ ইকুয়াল টু NIAB, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টর্ক। এর থেকে বেশি অ্যামাউন্টের টর্ক কোনোভাবে একটা গিভেন N, I, A আর B এর ভ্যালুর জন্য ইনক্রিজ করতে পারে না, এক্সিড করতে পারে না এই ভ্যালুটাকে। এবার থিটা 90 ডিগ্রি মানে কি, তার মানে আমাদের কয়েলের প্লেন আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এরা হবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে আমরা যদি একটা কয়েলকে, রেক্ট্যাঙ্গুলার কয়েলকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে প্লেস করি, যেখানে কয়েলের প্লেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের সাথে পারপেন্ডিকুলার বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টর্ক অ্যাক্ট করছে ওই কারেন্ট ক্যারিং রেক্ট্যাঙ্গুলার কয়েলটার উপর। এটা হয়ে গেল ম্যাক্সিমাম টর্ক। এইবারে হচ্ছে জিরো টর্ক কখন কাজ করবে, যখন সাইন থিটার ভ্যালু 0 হয়ে যাবে। আমরা জানি কি, থিটা যদি 0 ডিগ্রি হয় অর 180 ডিগ্রি হয়, তাহলে পরে আমরা কি জানি, সাইন 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, সাইন 180 ডিগ্রি ইজ অলসো ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কাছে এক্সপ্রেশনটা কি দাঁড়াবে, টর্ক টাউ ইজ ইকুয়াল টু NIAB মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। এবার আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনে সাইন থিটার ভ্যালু তো 0 হয়ে গেছে, তাহলে NIAB ইন্টু 0, সো দ্য এন্টায়ার টর্ক উইল বিকাম 0। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে আমরা যদি ওই কারেন্ট ক্যারিং কয়েলটাকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এমনভাবে প্লেস করি, এমনভাবে প্লেস করি যেখানে কারেন্ট ক্যারিং কয়েলের প্লেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, তাহলে পরে সেই রেক্ট্যাঙ্গুলার কয়েলের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স বা কোনো তোমার মানে রেক্ট্যাঙ্গুলার কয়েলের আর্মগুলোর উপর যে ফাইনালি এমনভাবে ফোর্সগুলো অ্যাক্ট করবে যেখানে পেয়ার অফ ফোর্স একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে এবং আলটিমেটলি টর্ক অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়ে যাবে 0। এই দুটো কন্ডিশন তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো? তোমাদের ক্লিয়ার হয়েছে এই কখন টর্ক ম্যাক্সিমাম হবে, কখন টর্ক 0 হবে? আচ্ছা, এবারে একটা জিনিস তোমাদের এখানে আমি বলে দিই, যেটা পড়লে পরে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের পার্টটাতে যাব। সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা দেখছো টাউ ইজ ইকুয়াল টু NIAB, এইখান থেকে আমরা একটা ফিজিক্যাল প্যারামিটার পাই, যে প্যারামিটারটা বা ফিজিক্যাল কোয়ান্টিটি পাই যার নাম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে আমাদের এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল। এবার কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল ব্যাপারটা কি, আমরা জিনিস মনে রাখছি, যেটা করছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল। ডাইপোল মানে দুটো পোল। দুটো পোল মানে কি,
দুটো পোল মানে হচ্ছে যেখানে একটা নর্থ পোল রয়েছে, একটা সাউথ পোল রয়েছে। যদি আমরা একটা ম্যাগনেটকে দেখি, এক মিনিট দাঁড়াও, যদি আমরা একটা ম্যাগনেটকে কনসিডার করি, তাহলে আমরা কখনো এরকম কোনো ম্যাগনেটকে পাবো না যেখানে আমরা ম্যাগনেটের ইন্ডিভিজুয়াল নর্থ পোল পাবো, ইন্ডিভিজুয়াল সাউথ পোল পাবো। আমাদের কিন্তু ম্যাগনেট সবসময় নর্থ আর সাউথ পোলকে কম্বাইন করে ডাইপোল হিসাবেই অ্যাপিয়ার করে। আমরা এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে কাজ করছি না। এখানে আমরা যা কাজ করছি সেগুলো হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেট নিয়ে। তার মানে এখানে যা যা ম্যাগনেট তৈরি হবে সমস্ত ম্যাগনেট কিন্তু ওই কন্ডিশনটাকে ফলো করবে। সেটা হচ্ছে একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। তো এক মিনিট হোল্ড করো। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি ম্যাডাম, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ আমি ক্লাস করাচ্ছি। হুম, ঠিক। আচ্ছা, এবারে কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই যে কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল, আমাদের তাহলে এই ইলেকট্রোম্যাগনেটের কেসে নর্থ পোল বা সাউথ পোল ব্যাপারটা কীরকমভাবে আসবে। তোমাদের আমি একটা ফিগার দেখাচ্ছি, ফিগারটা ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে মনে রাখার সব থেকে সহজ উপায়। দুটো কয়েল, এই দুটো কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের অ্যারোটাকে ভালো করে ফলো করো। এ ফিগারে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ কয়েলের মধ্যে দিয়ে রোটেট করছে। কয়েলটা সার্কুলার হতে পারে, কয়েলটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, কয়েলটার কোনো তোমার জিওমেট্রিক্যাল শেপ নাও থাকতে পারে। আমরা যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কয়েলকে যখন অবজার্ভ করব, সেখানে যদি আমাদের কাছে কারেন্টের ফ্লোটা অ্যাপিয়ার করে যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করছে, তাহলে পরে এই যে ফেসটা আমরা কয়েলের দেখতে পাচ্ছি, সেই ফেসে যে ম্যাগনেটিক পোলটা ক্রিয়েটেড হয় সেই পোলটা হচ্ছে নর্থ পোল। আমি আরেকবার রিপিট করছি, একটা কারেন্ট ক্যারিং কয়েল ধরো তোমার সামনে দেওয়া হয়েছে, তুমি কয়েলটাকে অবজার্ভ করছো, তাহলে তুমি কয়েলের একটা ফেসকে দেখতে পাচ্ছ। সেই ফেসটাকে তোমাকে প্রথম যেটা ফলো করতে হবে, সেই কয়েলের যে ফেসটা তুমি অবজার্ভ করছো সেই ফেসের রেসপেক্টে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা কোন ডাইরেকশানে ফ্লো করছে, ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করে, তাহলে পরে ওই যে ফেসটা তুমি অবজার্ভ করছো, সেই ফেসে যে পোলটা ক্রিয়েটেড হবে বা যে পোলটা অ্যাপিয়ার করবে সেটা হয়ে যাবে নর্থ পোল। কিন্তু যদি আমরা দেখি ফিগার বি এর মতো কন্ডিশন, যে ফেসটাকে আমরা ফলো করছি সেই ফেসে কারেন্টটা ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করছে, তখনও ওই ফেসে কিন্তু একটা ম্যাগনেটিক পোল ক্রিয়েটেড হবে, কিন্তু সেই ম্যাগনেটিক পোলটার ওরিয়েন্টেশন হয়ে যাবে আগের রেসপেক্টে কমপ্লিটলি অপোজিট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের জন্য আমরা যদি নর্থ পোল পাই, তাহলে ক্লকওয়াইজ কারেন্টের জন্য কি পাবো, নর্থের অপোজিট মানে সাউথ পোল। তাহলে যে ফেসটাকে আমরা অবজার্ভ করব, সেই ফেসে আমরা যদি দেখি কারেন্ট ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করছে, তাহলে পরে আমরা সেই ফেসে পাবো হচ্ছে সাউথ পোল। আর অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করলে আমরা সেই তোমার ফেসে পাবো হচ্ছে তোমার নর্থ পোল। তাহলে আমার যদি ম্যাগনেটিক ডাইপোলের কথা বলে, তাহলে এই জিনিসটাকে আমরা মনে রাখব, যে ফেসে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে বলে অ্যাপিয়ার করবে, দ্যাট ফেস উইল বি বিহেভিং লাইক এ ম্যাগনেটিক নর্থ পোল। আর যে ফেসে ক্লকওয়াইজ কারেন্টটা ফ্লো করছে বলে অ্যাপিয়ার করবে, দ্যাট ফেস উইল অ্যাক্ট অ্যাজ এ ম্যাগনেটিক সাউথ পোল। তাহলে নর্থ আর সাউথ দুটো পোল পেয়ে গেলে, তাহলে পরে এরা কমপ্লিটলি কনভার্টেড হলো ইনটু এ ম্যাগনেটিক ডাইপোল। সেই কারণের জন্য মনে রাখবে
যে কোনো কারেন্ট ক্যারিং লুপকে আমরা কনসিডার করি অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল। তার কারণ কি, তুমি যদি একটা কয়েল নাও, তুমি কয়েলের দেখো দুটো অপোজিট ফেস পাবে। তুমি যদি সামনে থেকে মানে কয়েলের যদি ফ্রন্ট ফেসটা দেখো, তাহলে সেই ফেসে যদি কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে কয়েলের ব্যাক ফেসকে তোমার অপোজিট দিক থেকে যদি কেউ অবজার্ভ করে, সে দেখবে ওই ফেসে কারেন্টটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে। তুমি কয়েলটাকে উল্টো করে ধরিয়ে ঘুরে দেখলে হবে না, তোমাকে ফলো করতে হবে অ্যাট এ টাইম। তুমি কয়েলটাকে একটা দিক থেকে দেখছো, মানে তুমি ফ্রন্ট ফেসটা দেখছো, আর তোমার কোনো বন্ধু ধরো কয়েলের ব্যাক ফেসটাকে দেখছে। তাহলেই তোমরা দেখবে, তুমি যদি দেখো ফ্রন্ট ফেসে তোমার দিকে যে ফেসটা রয়েছে, সেই ফেসে যদি কারেন্ট ক্লকওয়াইজ ঘোরে, তাহলে অপোজিট ফেসটা যেটা তোমার বন্ধু সাইমালটেনিয়াসলি দেখছে, সে দেখবে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই কারণের জন্য একটা কয়েলের দুটো অপোজিট ফেস থাকে বলে একটা ফেস সবসময় নর্থ পোলকে ক্রিয়েট করে, অপোজিট ফেসটা সাউথ পোলকে ক্রিয়েট করে। সেই কারণের জন্য আমরা সবসময় এটা বলতে পারি যে এ কারেন্ট লুপ মানে হচ্ছে কারেন্ট ক্যারিং কয়েল। সেটা সার্কুলার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, বা একটা ইরেগুলার শেপেড হতে পারে। তাহলে এ কারেন্ট লুপ অলওয়েজ বিহেভ লাইক এ ম্যাগনেটিক ডাইপোল। লুপের ফ্রন্ট ফেস যদি নর্থ হয়, ব্যাক ফেসটা সাউথ হবে, ফ্রন্ট ফেস যদি সাউথ হয়, ব্যাক ফেসটা নর্থ হবে। এই অবধি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? यस सर। আচ্ছা, এইবারে ম্যাগনেটিক ডাইপোল থাকলে তার একটা ডাইপোল মোমেন্ট থাকে। ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কি হবে? এই যে ইকুয়েশনটা যেটা লেখা রয়েছে, টর্ক টাউ ইজ ইকুয়াল টু এনআই এবি সাইন থিটা, সাইন থিটাটাকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি যে পার্টটা পড়ে থাকছে এনআই এবি, সেখান থেকে বিটাকেও বাদ দিয়ে দাও। কারণ কি? কারণ বিটা ছিল হচ্ছে আমার এখানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। আমি তো এখানে বাইরে থেকে কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি না, এখানে কারেন্ট ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হচ্ছে। তার মানে আমাদের এই এনআই এবি সাইন থিটা থেকে শুধুমাত্র আমরা বের করে নেব এন ইন্টু আই ইন্টু এ। এই এন আই এ এটাই হয়ে যায় দ্য ডাইপোল মোমেন্ট অফ দ্যাট কারেন্ট লুপ। তাহলে পরে আমরা কি বলতে পারি? দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট of a current loop is equal to number of turns in the loop multiplied by strength of the current in that loop multiplied by area of the loop, n into I into a। তাহলে আমার এখানে nটা কি হলো? n হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য লুপ, I হচ্ছে কারেন্ট থ্রু দ্য লুপ, অ্যান্ড ক্যাপিটাল এ হচ্ছে এরিয়া অফ দ্য লুপ। তার মানে মনে রাখবে, আইসোলেটেড ম্যাগনেটিক পোল কখনো এক্সিস্ট করতে পারে না। এরকম কখনো পাবে না শুধু নর্থ পোল আছে বা শুধু সাউথ পোল আছে। আমরা চার্জের কেসে পজিটিভ চার্জ সেপারেটলি পেতে পারি, নেগেটিভ চার্জ সেপারেটলি পেতে পারি, কিন্তু ম্যাগনেটের কেসে আইসোলেটেড নর্থ, আইসোলেটেড সাউথ কখনো পাওয়া যায় না। নর্থ সাউথ সবসময়তে একটা পেয়ারের ফর্মে এক্সিস্ট করে। সেই কারণের জন্য দুটো পোল বলে এটাকে বলা হয় ডাইপোল। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? यस सर। আচ্ছা, এইবার এটা আমাদের ইউনিটের ফার্স্ট পার্টটা কমপ্লিট। এইবার যে পার্টটা করব সেটা হচ্ছে, আমরা এখানে কি দেখতে পেলাম? এই পার্টে যা যা ডিসকাশন হয়েছে, যখনই কয়েল, কন্ডাক্টর যাই বলো, কারেন্ট ফ্লো করবে, সে একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করবে। ইমিডিয়েটলি একটা কোয়েশ্চেন হলো, সায়েন্টিস্টরা তখন বললেন, যদি কারেন্ট
ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করতে পারে, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড কারেন্টকে প্রডিউস করতে পারবে? এটা অলমোস্ট সাইমালটেনিয়াসলি কোয়েশ্চেন অ্যারাইজড হলো যে তাহলে যদি কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করতে পারে, ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করতে পারে, তাহলে অপোজিটটা কেন হবে না? তো অপোজিটটা কি হওয়া সম্ভব? এই যে কোয়েশ্চেনটা তৈরি হলো, এইখান থেকে আমাদের সেকেন্ড পার্টটা যেটা এই ইউনিটের, তার নাম হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন। এই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব। এখানে আমরা অপোজিটটা দেখব। অপোজিটটা কীরকম? ম্যাগনেটিক ফিল্ড এবারে কারেন্টকে প্রডিউস করবে। এবার কীরকম ম্যাগনেটিক ফিল্ড? এটা এমন একটা ম্যাগনেটিক ফিল্ড যে ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে চেঞ্জ হবে, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড নয়। তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে টাইমের সাথে চেঞ্জ না করাও, তাহলে কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ড কোনোভাবে কারেন্টকে প্রডিউস করতে পারবে না। ম্যাগনেটিক ফিল্ড তখনই কারেন্টকে প্রডিউস করবে যদি আমরা দেখতে পাই ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে চেঞ্জ করছে, ভ্যারি করছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা ভ্যারি করছে। এই ব্যাপারে দুজন সায়েন্টিস্ট, যারা তোমার বলতে পারো লেজেন্ডারি সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে, আরেকজনের নাম হচ্ছে জোসেফ হেনরি। এরা দুজন দুটো এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিলেন অলমোস্ট সাইমালটেনিয়াসলি। একজন করেছিলেন আমেরিকাতে, আরেকজন করেছিলেন ইউকেতে, ইংল্যান্ডে। দুটো এক্সপেরিমেন্টারই আউটকাম আলটিমেটলি সেম পাওয়া গেল। কি কি এক্সপেরিমেন্ট তারা পারফর্ম করেছিলেন আমি তোমাদের একটা ফিগার দেখাচ্ছি, দেখো ভালো করে। এই মোমেন্টে আমরা সেকেন্ড ফিগারটাকে হাইড করি, এটা এখন আমি দেখতে পাচ্ছি না, ধরো শুধুমাত্র এইটাকে ফলো করো। এটা মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্ট, পাশেরটা জোসেফ হেনরির এক্সপেরিমেন্ট। বলছি মাইকেল ফ্যারাডে কি করেছিলেন, এরকম রেক্ট্যাঙ্গুলার কয়েলকে স্পাইরাল ফর্মে তৈরি করে, এরকম এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সলিনয়েড, এরকম একটা স্ট্রাকচারকে ক্রিয়েট করেছিলেন। এবার এই স্ট্রাকচারটাকে একটা অ্যারেঞ্জমেন্টের সাথে কানেক্ট করে তার সাথে একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করেছিলেন। ইনিশিয়ালি এই কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, সুতরাং গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন শো করছে না, কারণ গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করা মানেই হচ্ছে কারেন্ট ওই সার্কিটের মধ্যে ফ্লো করছে। তাহলে গ্যালভানোমিটারকে আমরা কি পারপাসে ইউজ করতে পারি? টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ কারেন্ট ইন এনি সার্কিট অর ইন এনি ব্রাঞ্চ। খুব ভালো কথা। এবার মাইকেল ফ্যারাডে কি করলেন, একটা বার ম্যাগনেটকে নিলেন, সেই বার ম্যাগনেটের প্রথমে নর্থ পোলটাকে কয়েলের দিকে ফেস করে রাখলেন, রেখে হাতে করে ধরে একবার নর্থ পোলটাকে কয়েলের কাছে নিয়ে আসলেন, একবার কয়েল থেকে দূরের দিকে নিয়ে গেলেন, আবার কাছে নিয়ে আসলেন, আবার দূরের দিকে নিয়ে গেলেন। তিনি অবজার্ভ করলেন যে যখন নর্থ পোলটাকে তিনি কয়েলের দিকে নিয়ে আসছেন, তখন গ্যালভানোমিটার একটা ডিফ্লেকশন শো করছে। আরও কি অবজার্ভ করলেন, যত তাড়াতাড়ি নর্থ পোলটাকে তিনি কয়েলের দিকে নিয়ে আসছেন, তত অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইনক্রিজ করছে। এবার যখন নর্থ পোলটাকে মুভ করালেন অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, কয়েল থেকে দূরের দিকে নিয়ে গেলেন, তখন তিনি ফলো করলেন গ্যালভানোমিটারে আবার ডিফ্লেকশন হলো, কিন্তু এবারের ডিফ্লেকশন আগের বারের ডিফ্লেকশনের অপোজিট। তার মানে নর্থ পোলটাকে কয়েলের দিকে আনলে বা কয়েলের মানে ডাইরেকশন তোমার টুয়ার্ডস দ্য কয়েল মুভ করালে, যদি আমরা কনসিডার করি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হয়েছে টুয়ার্ডস রাইট, তাহলে নর্থ পোলকে যখন কয়েলের থেকে আমরা দূরে নিয়ে গেলাম, অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল নিয়ে গেলাম, তখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হয়ে গেল টুয়ার্ডস লেফট। তাহলে ডিফ্লেকশনটা অপোজিট হলো। আরও কি অবজার্ভ করলেন, নর্থ পোলকে যদি খুব স্লোলি মুভ করান, অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ভেরি স্মল, সেটা টুয়ার্ডস দ্য কয়েল অর অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল যাই হোক না কেন, খুব স্লোলি মুভ করালে
ডিফ্লেকশনের অ্যামাউন্টটাও হচ্ছে ভেরি স্মল। যদি নর্থ পোলটাকে তিনি কয়েলের রেসপেক্টে মুভ না করান, রেস্টে রেখে দেন, তাহলে পরে তিনি অবজার্ভ করলেন কি গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন শো করছে না। তাহলে পরে এই পার্টে একটা জিনিস তিনি প্রথমে দেখলেন, সেটা হচ্ছে নর্থ পোলকে কয়েলের দিকে নিয়ে এলে বা কয়েলের থেকে দূরের দিকে নিয়ে গেলে কিছু একটা কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, যার জন্য গ্যালভানোমিটার ওই কয়েলে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বা কিছুক্ষণ টাইমের জন্য একটা কারেন্টের এক্সিস্টেন্সকে দেখাচ্ছে। এবার কি করলেন তোমার ফ্যারাডে, কি তোমার মাইকেল ফ্যারাডে কি করলেন, এবার নর্থ নিয়ে কাজ করছেন, এবার সাউথ নিয়ে কাজ করলেন। দেখা গেল একই জিনিস তিনি দেখলেন, কিন্তু একটু চেঞ্জেস হলো। চেঞ্জটা কি, নর্থ পোল কয়েল থেকে দূরের দিকে যাওয়ার সময় গ্যালভানোমিটারের ডিফ্লেকশন যেদিকে ছিল, সাউথ পোল কয়েলের দিকে আসার সময় সেই দিকে ডিফ্লেকশন দিচ্ছে। তার মানে নর্থ পোলকে কয়েলের থেকে দূরের দিকে নিয়ে গেলে যদি লেফটে ডিফ্লেকশন দেয়, তাহলে সাউথ পোলকে কয়েলের দিকে নিয়ে আসলে লেফটে ডিফ্লেকশন পাবে। আবার নর্থ পোলকে কয়েলের দিকে নিয়ে আসলে যদি রাইটে ডিফ্লেকশন দেয়, তাহলে সাউথ পোলকে কয়েলের থেকে দূরের দিকে নিয়ে গেলে সেম রাইটে ডিফ্লেকশন পেলেন। এখানেও সেম, যদি সাউথ পোলকে কয়েলের রেসপেক্টে মুভ না করানো হয় তাহলে পরে কোনো ডিফ্লেকশন নেই। যদি খুব স্লোলি মুভ করানো হয় তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনের অ্যামাউন্টটাও হবে এক্সট্রিমলি স্মল। এটা হলো মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্ট। কেন হচ্ছে আমি একটু বাদে বলছি। এবারে চলে আসি আমরা জোসেফ হেনরির এক্সপেরিমেন্টে। জোসেফ হেনরির এক্সপেরিমেন্টে দেখো, এখানে জোসেফ হেনরি কোনো ম্যাগনেটিক বার ম্যাগনেট নেননি। তিনি কি করলেন, তিনি বাইরের কয়েলের সাথে ভিতরে আরেকটা কয়েলকে প্লেস করলেন। এই রকম কয়েলকে এমনভাবে প্লেস করলেন যাতে দুটো কয়েলের, মানে কয়েলগুলো তো সিলিন্ডারের মতন দেখতে, তাহলে দুটো কয়েলের অ্যাক্সিসটা হচ্ছে কমন অ্যাক্সিস। এই ধরনের কয়েলকে আমরা বলি হচ্ছে কোঅ্যাক্সিয়াল কয়েল। কোঅ্যাক্সিয়াল মানে যে কয়েলগুলোর অ্যাক্সিসটা হচ্ছে সেম অ্যাক্সিস। এবার কি করেছেন দেখো জোসেফ হেনরি। জোসেফ হেনরি এই ভিতরের কয়েলের সাথে একটা ব্যাটারিকে কানেক্ট করেছেন, আর বাইরের কয়েলের সাথে মাইকেল ফ্যারাডের মতন গ্যালভানোমিটারকে কানেক্ট করেছেন। এখানে একটা ট্যাপিং কি রয়েছে। জোসেফ হেনরি প্রথমে যখন কিটা ট্যাপ করেননি, তখন তিনি ফলো করছেন গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নেই। কিটা যেই মোমেন্টে ট্যাপ করলেন, সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করলো। সাপোজ 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য শো করেই আবার জিরো হয়ে গেল। এবার যখন উনি প্রেস করে ধরে রেখেছেন ট্যাপিং কিটা, ওই ইনিশিয়ালি 1-2 সেকেন্ডের জন্য গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখিয়েই আবার জিরো হয়ে গেছে, আর কিন্তু গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখাচ্ছে না। ট্যাপিং কিটাকে যেই রিলিজ করে দিলেন, আবার তিনি দেখলেন গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করলো ওই 1-2 সেকেন্ডের জন্য, কিন্তু ট্যাপ করার সময় যে ডাইরেকশানে ডিফ্লেকশন পেয়েছিলেন, ট্যাপিং কিটা রিলিজ করার সময় তার অপোজিট ডাইরেকশানে ডিফ্লেকশন পেলেন। ভালো কথা। এরপর তিনি কি করলেন, এই ব্যাটারির সঙ্গে কয়েলের অ্যারেঞ্জমেন্টের মধ্যে এমন একটা অ্যাপারেটাসকে সেট করলেন, যে অ্যাপারেটাস দিয়ে তিনি কারেন্টের স্ট্রেংথকে টাইমের সাথে চেঞ্জ করতে পারেন। তিনি দেখলেন যে ওই সেকেন্ড কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটাকে তিনি যদি টাইমের সাথে চেঞ্জ করতে থাকেন, গ্যালভানোমিটার কন্টিনিউয়াসলি ডিফ্লেকশন দেখাচ্ছে। যত কারেন্টের স্ট্রেংথ বাড়াচ্ছেন, তত গ্যালভানোমিটারের ডিফ্লেকশনের অ্যামাউন্ট বাড়ছে। যত বেশি তাড়াতাড়ি ইনক্রিজ করছেন, যত র্যাপিডলি কারেন্টের স্ট্রেংথকে ইনক্রিজ করাচ্ছেন, তত অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন বাড়ছে। কিন্তু যেই মোমেন্টে তিনি কারেন্টকে টাইমের সাথে ভ্যারি করাচ্ছেন না, সেই মোমেন্ট থেকেই গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন শো করছে। তাহলে দুটো কেসে গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন থেকে সাডেনলি একটা কোনো কন্ডিশনের জন্য ডিফ্লেকশন শো করে আবার জিরোতে ব্যাক করে যাচ্ছে।
কোয়েশ্চেন হচ্ছে কেন, কারণটা কি? কারণটা কিছুই নয়, আমরা যদি নর্থ পোল বা সাউথ পোলকে কয়েলের কাছে নিয়ে আসি বা কয়েল থেকে দূরের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড, আমরা ইলেকট্রিক ফিল্ডে কি দেখেছি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস রয়েছে। তাহলে এই নর্থ পোলটা বা সাউথ পোলটাকে আমি যত কয়েলের কাছে নিয়ে আসব, তত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কয়েলের মধ্যে দিয়ে পাস করবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা টাইমের সাথে ইনক্রিজ করবে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা টাইমের সাথে চেঞ্জ করছে। একই রকমভাবে যদি আমরা নর্থ বা সাউথ পোলটাকে কয়েলের থেকে দূরের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেটা কয়েলের মধ্যে দিয়ে পাস করছে, সেই নাম্বারটা কমতে থাকবে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা টাইমের সাথে ডিক্রিজ করবে, তার মানে আবার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ করছে। তাহলে চেঞ্জ মানে দুটো, আইদার ইনক্রিজ অথবা ডিক্রিজ। তাহলে নর্থ পোল বা সাউথ পোল কয়েলের দিকে এলে ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে ইনক্রিজ করছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ। নর্থ পোল বা সাউথ পোলটা কয়েলের থেকে দূরের দিকে চলে গেলে ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে ডিক্রিজ করছে। তাহলে দুটো কন্ডিশনেই আমরা দেখতে পাচ্ছি টাইমের সাথে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করছে, চেঞ্জ করছে। যতক্ষণ এই চেঞ্জটা হবে ততক্ষণ অবধি গ্যালভানোমিটারে ডিফ্লেকশনটা দেখতে পাওয়া যাচ্ছে। যেই মোমেন্টে আমরা নর্থ বা সাউথ পোলটাকে কয়েলের রেসপেক্টে মুভ করাচ্ছি না, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে চেঞ্জ করছে না, সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন দেখাচ্ছে। এটা হলো ফ্যারাডেজ লয়ের বা তোমার ফ্যারাডেজ এক্সপেরিমেন্টের তোমার এটা হচ্ছে লজিক। এবার এসো জোসেফ হেনরির এক্সপেরিমেন্টে। এখানে কি হচ্ছে? এখানে তো তিনি কোনো বার ম্যাগনেটকে মুভ করাচ্ছেন না, না তিনি করাচ্ছেন না, কিন্তু তিনি এখানে একটা কাজ করছেন। কাজটা কি করছেন? যখন কিটাকে ট্যাপ করছেন, ব্যাটারি থেকে কারেন্ট সার্কিটে ফ্লো করা স্টার্ট করছে। কারেন্ট, ধরো একটা ব্যাটারি সাপোজ 10 অ্যাম্পিয়ার কারেন্টকে প্রডিউস করতে পারে, খুব হাই পাওয়ারফুল একটা ব্যাটারি। তুমি যেই মোমেন্টে সুইচটা অন করবে, ট্যাপ করবে, কারেন্ট কিন্তু একদম স্টার্টিং থেকেই 10 অ্যাম্পিয়ারে যায় না। কারেন্ট কিন্তু স্টার্টিং 0 থেকে 10 অ্যাম্পিয়ারে রিচ করতে একটা সার্টেন টাইম নেয়। তাহলে এই টাইমের মধ্যে দিয়ে কারেন্টটা তোমার ইনক্রিজ করছে। এবার কারেন্ট যদি ইনক্রিজ করে, তাহলে কি দেখতে পাবো? ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করবে? তার কারণ এই যে স্ট্রাকচারটা, কয়েলের স্ট্রাকচারটা, এটা হচ্ছে সলিনয়েড। আমাকে যদি বলে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ কারেন্ট ক্যারিং সলিনয়েড, সলিনয়েড মানে আমাদের এইরকম স্পাইরাল স্ট্রাকচারটা, স্প্রিংয়ের মতো স্ট্রাকচারটাকে সলিনয়েড বলে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে এই রকম, μ0 Ni। এখানে μ0টা কি? μ0 আমরা অলরেডি জানি, μ0 হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। μ0 পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। স্মল এন কি? স্মল এন হচ্ছে ক্যাপিটাল এন বাই এল। ক্যাপিটাল এন হচ্ছে সলিনয়েডের মধ্যে টোটাল কতগুলো টার্ন আছে, এল হচ্ছে লেন্থ অফ দ্য সলিনয়েড। তাহলে যদি আমি টোটাল নাম্বার অফ টার্নসকে লেন্থ অফ দ্য সলিনয়েড দিয়ে ডিভাইড করি, তাহলে কি পাবো? পার ইউনিট লেন্থে কতগুলো টার্নস রয়েছে। তাহলে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ দ্য সলিনয়েড। আর কি? কারেন্ট আই। এই আই হচ্ছে কারেন্ট থ্রু দ্য সলিনয়েড। এবার একটা জিনিস দেখো, এই যে সেকেন্ড কয়েলটা, এর নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ চেঞ্জ করার কোনো উপায় নেই, কারণ এটা অলরেডি একটা ডিফাইন্ড স্ট্রাকচার। পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এই ভ্যালুটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করা যাবে না। তাহলে আই যদি চেঞ্জ করি, বি চেঞ্জ করবে। তাহলে যেই মোমেন্টে আমরা সুইচ অন করছি,
ব্যাটারি থেকে কারেন্টটা জিরো থেকে স্টার্ট করে ম্যাক্সিমামে রিচ করতে সার্টেন টাইম লাগছে, তার মানে কারেন্টটা জিরো থেকে ম্যাক্সিমামে বাড়ছে, ইনক্রিজড হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা ইনক্রিজড হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা কার ম্যাগনেটিক ফিল্ড? এই সেকেন্ড কয়েলের ম্যাগনেটিক ফিল্ড। সেকেন্ড কয়েলটা কার মধ্যে ঢোকানো রয়েছে? ফার্স্ট কয়েল বা ফার্স্ট সলিনয়েডের ভিতরে বসানো আছে। তার মানে ওই ম্যাগনেটিক ফিল্ডটা এই বাইরের সলিনয়েডের মধ্যে দিয়ে পাস করছে। তাহলে পরে এই বি যদি চেঞ্জ করে, তাহলে পরে টাইমের সাথে এই সেকেন্ড সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছে, গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করছে। ঠিক একই রকমভাবে যখন আমরা সুইচটাকে ছেড়ে দিচ্ছি, কারেন্ট এবার ম্যাক্সিমাম থেকে জিরোতে কমছে, তাহলে এবার কারেন্টটা ডিক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ করছে, তার মানে আবার ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের সাথে চেঞ্জ করছে। তাহলে পরে আমরা সুইচ অন বা সুইচ অফের সময় ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের ভ্যালু কি দেখতে পাচ্ছি? সুইচ অন করলে জিরো থেকে ম্যাক্সিমামে ইনক্রিজ করছে, ম্যাক্সিমাম থেকে জিরোতে আসছে। কিন্তু যেই মোমেন্টে ম্যাক্সিমামে রিচ করে যাচ্ছে, তারপর কিন্তু কারেন্ট আর চেঞ্জ করছে না। তাহলে কারেন্ট যদি চেঞ্জ না করে, বি এর ভ্যালু চেঞ্জ করবে না। বি এর ভ্যালু টাইমের সাথে চেঞ্জ না করলে গ্যালভানোমিটারেও কোনো ডিফ্লেকশন দেখতে আমরা পাবো না। এবার যদি আমি সার্কিটের মধ্যে একটা ধরো রেগুলেটিং নবকে লাগালাম, এমন একটা পোটেনশিওমিটার বা পটকে লাগালাম, যেটাকে আমি রেগুলেট করে কারেন্টের ভ্যালুটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করাতে পারি, তাহলে আমি কি দেখব? আমি যদি নবটা রোটেট করিয়ে কারেন্টকে ইনক্রিজ করাই, আবার গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখাবে, কারণ বি ইনক্রিজ করবে। যদি আমি নবটাকে রোটেট করিয়ে কারেন্টকে ডিক্রিজ করাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ডিক্রিজ করবে, আবার ডিফ্লেকশন শো করবে। তাহলে এই যে দুটো এক্সপেরিমেন্ট দুজন সায়েন্টিস্ট ডিফারেন্টলি পারফর্ম করলেন, দুটো এক্সপেরিমেন্টের একটা কমন লজিকটা কি? যখনই টাইমের সাথে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কিটের সাথে কানেক্টেড, সঙ্গে সঙ্গে সেই সার্কিটের মধ্যে একটা কারেন্ট প্রডিউসড হচ্ছে। এবার কারেন্ট কিভাবে প্রডিউসড হবে? কারেন্টটা অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে যায় কেন? তার একটা সোর্স থাকে, সেই সোর্সটার নাম হচ্ছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড যখন টাইমের সাথে ভ্যারি করছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা যে কয়েলটার সাথে কানেক্টেড, সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ তৈরি হচ্ছে। এবার তৈরি হওয়া মানে ক্রিয়েটেড নয়, এখানে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, কারণ ইএমএফ হচ্ছে একটা এনার্জি, এটা কখনো ক্রিয়েটেড হতে পারে না। এনার্জিকে আমরা কখনো ক্রিয়েট করতে পারি না, এটা হচ্ছে একটা অন্য এনার্জি থেকে এটা একটা অন্য এনার্জিতে ট্রান্সফর্মড হচ্ছে। তাহলে যখনই ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে ভ্যারি করছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা যে কয়েলের সাথে কানেক্টেড, সেই কয়েলে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে, যে ইএমএফটা ওই কয়েলের মধ্যে দিয়ে একটা কারেন্টকে ফ্লো করাচ্ছে। এইটা মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্টের থেকেও আমরা পাচ্ছি কমন বেসিক লজিক, জোসেফ হেনরির এক্সপেরিমেন্টেও আমরা সেম লজিক দেখতে পাচ্ছি। কিন্তু যেই মোমেন্টে ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে চেঞ্জ করছে না, ভ্যারি করছে না, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই কয়েলের মধ্যে ইএমএফ আর ইনডিউসড হচ্ছে না, তাই জন্য কোনো কারেন্ট ফ্লো করছে না, গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন শো করছে না। এই এক্সপেরিমেন্ট দুটো তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। আচ্ছা, এই এক্সপেরিমেন্টের উপর বেস করে আলটিমেটলি মাইকেল ফ্যারাডে লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে প্রপোজ করলেন। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এর দুটো পার্ট, একটা হচ্ছে ফ্যারাডেজ ল, তিনটে ল আছে, আর থার্ড লটা হচ্ছে লেন্স বলে একজন সায়েন্টিস্ট, তার ল। তাহলে প্রথমে আমরা দুটো লকে পড়ি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন।
ফার্স্ট ল। ফ্যারাডে বললেন, এই যে এক্ষুনি বললাম, কি বললাম, যখনই কোনো একটা সার্কিট বা কয়েলের সাথে যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়া মানে বেসিক্যালি লাইন্স অফ ফোর্স চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়া মানে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তাহলে মাইকেল ফ্যারাডে বললেন, যখনই একটা কয়েল বা সার্কিটের সাথে কানেক্টেড ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে চেঞ্জ করবে, ওই সার্কিট বা কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে, এবং এই ইএমএফটা কতক্ষণ অবধি থাকবে, যতক্ষণ অবধি ওই কয়েল বা সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হতে থাকবে। যখন আর চেঞ্জ হবে না, সঙ্গে সঙ্গে এই ইনডিউসড ইএমএফটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট লর স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে? আমাদের ফার্স্ট লর স্টেটমেন্ট হচ্ছে এইটা, দেখো, হোয়েন এভার দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ সার্কিট অ্যান্ড ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্য সার্কিট, দিস ইনডিউসড ইএমএফ পারসিস্ট মানে ততক্ষণ অবধি থাকবে, এক্সিস্ট করবে, অ্যাজ লং অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লাস্টস। তার মানে যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হবে, ঠিক ততক্ষণ অবধি ইনডিউসড ইএমএফটা সার্কিটে বা কয়েলে পাবো। যেই চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি আমাদের ইনডিউসড ইএমএফটাও জিরো হয়ে যাবে। এটা হচ্ছে মাইকেল ফ্যারাডের অবজারভেশনের ফার্স্ট ল। সেকেন্ড, মাইকেল ফ্যারাডে কি দেখেছিলেন? যত তাড়াতাড়ি নর্থ পোলটাকে কয়েলের, নর্থ পোল বা সাউথ পোলকে কয়েলের দিকে আনবো বা কয়েল থেকে দূরের দিকে নিয়ে যাব, তত ডিফ্লেকশনের অ্যামাউন্ট বাড়বে। তার মানে ডিফ্লেকশনের অ্যামাউন্ট বাড়া মানে কি? কারেন্টের স্ট্রেংথ বাড়ছে। কারেন্টের স্ট্রেংথ কি করে বাড়বে? ইনডিউসড ইএমএফের স্ট্রেংথ বাড়ছে। এবার যদি খুব তাড়াতাড়ি আমরা ম্যাগনেটটাকে বা ম্যাগনেটের যে কোনো একটা পোলকে কয়েলের দিকে নিয়ে আসি বা কয়েলের থেকে দূরের দিকে নিয়ে যাই, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জটা টাইমের সাথে খুব বেশি হচ্ছে বা খুব তাড়াতাড়ি হচ্ছে। তার মানে আমি ম্যাগনেটিক ফ্লাক্সকে যত র্যাপিডলি টাইমের সাথে চেঞ্জ করাতে পারবো, ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, ইনডিউসড ইএমএফের ম্যাগনিটিউড তত বেশি হবে। কারেন্টের কেসেও তাই। যদি আমি আমার কাছে রেগুলেটিং নব থাকে এবং এই রেগুলেটিং নবটা দিয়ে আমি কারেন্টের ভ্যালুকে খুব র্যাপিডলি ইনক্রিজ বা ডিক্রিজ করাই, আমি দেখব গ্যালভানোমিটারের ডিফ্লেকশনের অ্যামাউন্টও ইনক্রিজ বা ডিক্রিজ করছে। তার মানে ইনডিউসড ইএমএফ আলটিমেটলি কি হবে? কি রেটে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের যদি রেট অফ চেঞ্জ খুব বেশি হয়, ইনডিউসড ইএমএফের ম্যাগনিটিউড বেশি হবে। যদি খুব স্লোলি হয়, তাহলে ইনডিউসড ইএমএফের ম্যাগনিটিউডটা স্লো হবে। তাহলে আমাদের সেকেন্ড ল অফ ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি হলো? যে ইনডিউসড ইএমএফের ম্যাগনিটিউড হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা ওই সার্কিট বা কয়েলের সাথে লিঙ্কড হয়ে আছে। তাহলে পরে আমি যদি বলি যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, ইনডিউসড ইএমএফ, সেটাকে যদি আমি এরকম একটা সিম্বল এপসাইলন দিয়ে লিখলাম, তাহলে এই ই ইজ ইকুয়াল টু কি হবে? রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ক্যাপিটাল ফাই সাফিক্স বি দিয়ে লিখি, এটা ক্যাপিটাল ফাই সিম্বল সাফিক্স বি। এর রেট অফ চেঞ্জ নিতে হবে। রেট অফ চেঞ্জ করার জন্য আমরা কি করি? আমরা ক্যালকুলাসের হেল্প নিই। অ্যাকচুয়ালি যেটা মাইকেল ফ্যারাডে করেছিলেন, মাইকেল ফ্যারাডে বলেছিলেন ই হবে, ইএমএফ হবে প্রপোর্শনাল টু
ডি ফাই বি বাই ডিটি, ডি ফাই বি বাই ডিটিটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, মানে টাইমের সাথে ম্যাগনেটিক ফ্লাক্সটা কি রেটে চেঞ্জ করছে। তাহলে ইকুয়াল সাইন দিয়ে লিখলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা যদি কে দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে পরে ইকুয়েশনটা মাইকেল ফ্যারাডে প্রথমে এরকম পেয়েছিলেন, তারপর তিনি দেখলেন এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট থেকে পাওয়া যাচ্ছে ইজ ইকুয়াল টু 1। তাই জন্য আলটিমেটলি মাইকেল ফ্যারাডে লিখলেন ইকুয়েশনটা যে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে পরে এই ইকুয়েশনটা যদি আমরা ওয়ার্ডে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল অর সার্কিট ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল। এবার সমস্যা যেটা হলো সেটা হচ্ছে আমরা যদি আগের ফিগারে ফিরে যাই তাহলে এখানে আমরা কি দেখছি, নর্থ পোল কয়েলের দিকে আসলে যেদিকে ডিফ্লেকশন, নর্থ পোল কয়েলের থেকে দূরের দিকে চলে গেলে তার উল্টো দিকে ডিফ্লেকশন। কারেন্ট কি ট্যাপ করলে, মানে কারেন্ট ইনক্রিজ করলে গ্যালভানোমিটারের যেদিকে ডিফ্লেকশন, কারেন্ট ডিক্রিজ করলে গ্যালভানোমিটারের অপোজিটে ডিফ্লেকশন। ডিফ্লেকশন অপোজিট হওয়া মানে ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন অপোজিট হচ্ছে। মাইকেল ফ্যারাডে কিন্তু সেটা বলতে পারেননি, তিনি এটা অবজার্ভ করেছিলেন যে এটা ঘটনাটা ঘটছে, কিন্তু কেন ঘটছে এইটা মাইকেল ফ্যারাডে কিন্তু বলতে পারেননি, এক্সপ্লেন করতে পারেননি। সেইটা এক্সপ্লেন করলেন লেন্স বলে একজন সায়েন্টিস্ট, তার থেকে তৈরি হলো লেন্সেস ল, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার থার্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। লেন্স বললেন যে কেন এই নেগেটিভ ব্যাপারটা হচ্ছে। লেন্স বললেন এই যে ইনডিউসড ইএমএফটা যেটা কয়েলে পাওয়া যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে চেঞ্জ হওয়ার জন্য সেই ইনডিউসড ইএমএফ এর একটা নেচার আছে। নেচারটা কি? নেচারটা হচ্ছে ও এমন ডাইরেকশানে ইনডিউসড হবে যে ডাইরেকশানটা সবসময়তে যে কারণের জন্য ও তো ইনডিউসড হচ্ছে সেই কারণটাকে ডিস্ট্রয় করতে চাইবে, সেই কজটাকে ডিস্ট্রয় করতে চাইবে। এই যে স্টেটমেন্টটা আমি তোমাদেরকে বললাম, এই স্টেটমেন্টটাকে আমরা বোঝা, হয়তো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো না, তাহলে ব্যাপারটাকে আমরা এক্সাম্পলের ফর্মে চিন্তা করি। নর্থ পোলটাকে কয়েলের দিকে নিয়ে আসলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে ইএমএফ ইনডিউসড হচ্ছে। এই ইনডিউসড ইএমএফটা কি চাইবে? যেন নর্থ পোলটা কয়েলের দিকে না আসে, কারণ নর্থ পোল কয়েলের দিকে আসার জন্য ও ইনডিউসড হচ্ছে। তাহলে ও ওর ইনডিউসড হবার কারণটাকে ডিস্ট্রয় করতে চাইছে। কারণটা কি? নর্থ পোলটা কয়েলের দিকে আসাটা হচ্ছে কারণ। তাহলে যখন তুমি নর্থ পোলকে কয়েলের দিকে নিয়ে যাচ্ছ তখন কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফ এমন ডাইরেকশানে কাজ করছে যাতে নর্থ পোলটা কয়েলের দিকে আসতে না পারে। তার মানে নর্থ পোলটার কয়েলের দিকে মুভমেন্টটাকেও বাধা দিচ্ছে, আটকাতে চাইছে। এবার নর্থ পোলটাকে যখন আমি দূরের দিকে নিয়ে যাচ্ছি তখনও ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে চেঞ্জ করছে, তখনও ইএমএফ ইনডিউসড হচ্ছে। এবার ওর টার্গেট কী হবে? ওই মুভমেন্টটাকে আটকানোর। তার মানে নর্থ পোলটা যখন বাইরের দিকে, মানে দূরের দিকে চলে যাচ্ছে, অ্যাবে চলে যাচ্ছে, তখন ওই ইএমএফ, ইনডিউসড ইএমএফটা নিজের ডাইরেকশানটাকে এমনভাবে অপোজিট করে নিচ্ছে যেন নর্থ পোলটা কয়েলের থেকে দূরের দিকে না যেতে পারে, মানে কয়েল থেকে দূরের দিকে যাওয়াটাকেও আটকানোর চেষ্টা করছে। জোসেফ হেনরির এক্সপেরিমেন্টেও ঠিক একই জিনিস হচ্ছে। কারেন্ট যখন ইনক্রিজ করছে ইএমএফ ইনডিউসড হচ্ছে, তাহলে ইএমএফটা কি করতে চাইবে? কারেন্টটা যাতে ইনক্রিজ না করতে পারে সেটা চেষ্টা করবে, মানে কারেন্টটার ইনক্রিজ হওয়াটাকে আটকাতে চাইবে। একই রকমভাবে কারেন্টটা যদি ডিক্রিজ করে তাহলেও ইএমএফ ইনডিউসড হবে, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। ইএমএফ, ইনডিউসড ইএমএফ ঠিক একই রকমভাবে কারেন্টের ডিক্রিজ হওয়াটাকেও আটকানোর চেষ্টা করবে।
তার মানে এটা একটা পিকুলিয়ার ব্যাপার। এই মুহূর্তে মনে হচ্ছে যে যে কারণের জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেই কারণটাকেই, সেই কজটাকেই ওর সবসময় টার্গেট হচ্ছে নালিফাই করো, ক্যান্সেল করো, ডেস্ট্রয় করো। এটা এই মোমেন্টে আমাদের কাছে খুব অ্যাবসার্ড শুনতে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হয়। যদি না হতো তাহলে পরে এই রকম কন্ডিশন আমরা পেতাম না। কেন পেতাম না বলছি। তাহলে লেন্সের লটা আগে বলে দিই। তাহলে লেন্স কি বললেন, যে দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ উইল বি সাচ দ্যাট ইট উইল অলওয়েজ অপোজ দ্য চেঞ্জ অর কজ দ্যাট হ্যাজ ইনডিউসড ইট। যে কারণের জন্য ও ইনডিউসড হয়েছে সেই কারণটাকে ও সবসময় ডিস্ট্রয় করতে চাইবে, ক্যান্সেল করতে চাইবে, অপোজ করতে চাইবে। তখন আমাদের কি বলে লেন্স কি করলেন, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে একটু স্লাইট মডিফাই করলেন। মডিফাই করে কি করলেন, ইকুয়েশনের মধ্যে একটা নেগেটিভ সাইনকে ইন্ট্রোডিউস করলেন। তাহলে এই নেগেটিভ সাইনটা কি দেখাচ্ছে, নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ is opposite in sense to the change of magnetic flux। এই কথাটার মানে কি, induced EMF is opposite in sense to the change of magnetic flux। এই কথাটার মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স যে সেন্সে চেঞ্জ হচ্ছে, যে সেন্সে চেঞ্জ হওয়া মানে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। যদি ইনক্রিজ হয় তাহলে ইনডিউসড ইএমএফ নিজেকে এমনভাবে ডাইরেক্টেড রাখবে যাতে ইনক্রিজ না হতে পারে। যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডিক্রিজ করে তখন ইনডিউসড ইএমএফ নিজেকে আবার এমনভাবে ডাইরেক্টেড করবে যাতে ম্যাগনেটিক ফ্লাক্সটা ডিক্রিজ না করতে পারে। তাহলে সেন্স অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ হওয়া না ডিক্রিজ হওয়া। যে সেন্সে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে তার অপোজিট সেন্সে বা অপোজিটলি ইএমএফটা ইনডিউসড হবে। এটাই হচ্ছে নেগেটিভ সাইনের ইন্ডিকেশন। এটা ক্লিয়ার হলো কিনা বলো, এই অবধি বলো, বুঝতে পেরেছো এই অবধি? Yes, sir. আচ্ছা, এইবার এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এই ইকুয়েশনটা হচ্ছে যদি কয়েলে একটা টার্ন থাকে তাহলে এটা হচ্ছে ফর এ কয়েল অফ ওয়ান টার্ন। যদি আমাকে এরকম বলে যে ফর এ কয়েল অফ এন টার্নস, এই ইকুয়েশনটা কি হবে, কিচ্ছু নয়, এই ইকুয়েশনটাকে আমাকে নাম্বার অফ টার্নস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, আর কিচ্ছু নয়। একটা টার্নের জন্য যদি এই ইকুয়েশনটা হয় তাহলে এন নাম্বার অফ টার্নসের জন্য এন দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস, তাহলেই কাজ শেষ। এইবার কোয়েশ্চেন হচ্ছে এরকম উল্টো ঘটনা কেন ঘটছে, কেন যে কারণটা ওকে তৈরি করছে ও সেই কারণটাকেই ডিস্ট্রয় করছে। এইটা হচ্ছে তার কারণ। এটা না হলে কনজারভেশন অফ এনার্জির প্রিন্সিপালটা ভায়োলেটেড হতো, যেটা কোনো দিন পসিবল নয়। কারণ ইএমএফ কোনো ফোর্স নয়, ইএমএফ বেসিক্যালি একটা ওয়ার্ক ডান, মানে এনার্জি। তাহলে এনার্জি যখন, তখন সেটাকে তো কনজারভেশন প্রিন্সিপালকে ওবে করতে হবে। তুমি ভালো করে দেখো তোমরা, আমি কোনোখানে ক্রিয়েটেড কথা লিখিনি, ইএমএফ ইজ ক্রিয়েটেড কোথাও লেখা নেই। এনার্জিকে আমরা ক্রিয়েট করতে পারি না। ইএমএফ ইজ ইনডিউসড, ইন্ডাকশানের বাংলা হচ্ছে আবেশ, আবিষ্ট হচ্ছে। তার মানে এটা একটা অন্য কোনো এনার্জি থেকে এই এনার্জিতে কনভার্টেড হয়েছে, ট্রান্সফর্মড হয়েছে। সেটাই আলটিমেটলি লেন্সেস ল ডেসক্রাইব করলো। এই জন্য তোমাদের একটা কোয়েশ্চেন আসে যে এক্সপ্লেন লেন্সেস ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল।
কোয়েশ্চেনটা এরকম, এক্সপ্লেন লেন্জেস ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। দেখো জিনিসটা কি আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এটাই হতে হবে, এটা ছাড়া হতো না, তাহলে পুরো এই ইউনিভার্সের পুরো লটাই ডিস্ট্রয়েড হয়ে যেত। একটা মিনিট দাঁড়াও, আমি একটুখানি জল খেয়ে আসি, 1 সেকেন্ড। আচ্ছা, এইবারে দেখো কিভাবে আমাদের এই এনার্জি কনজারভেশন প্রিন্সিপালটা ওবেড হচ্ছে। ভালো করে এই ফিগারটা দেখো, আমরা কয়েলের মধ্যে নর্থ পোলটাকে কয়েলের দিকে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছ ভেলোসিটির ডাইরেকশনটা রয়েছে টুয়ার্ডস দ্য কয়েল। আচ্ছা, যেই মোমেন্টে আমরা কয়েলের দিকে নিয়ে আসব ম্যাগনেটের নর্থ পোলকে, লেন্স কি বলেছেন, ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন এমন হবে যাতে কজ অপোজড হয়। তার মানে ইনডিউসড ইএমএফটা এমনভাবে কারেন্টকে কয়েলের মধ্যে দিয়ে ড্রাইভ করাবে যাতে নর্থ পোলটা কয়েলের দিকে আসতে বাধা পায়, অপোজড হয়। এবার একটা নর্থ পোলকে আরেকটা নর্থ পোল সবসময় রিপেল করতে পারে, তাহলে পরে ইএমএফ কারেন্টকে এমনভাবে ড্রাইভ করাবে যে ওই ফেসে, যে ফেসের দিকে নর্থ পোলটা আসছে সেই ফেসে যেন নর্থ পোল ক্রিয়েটেড হয়। এবার আজকে আমরা খানিক আগে দেখেছি যে কয়েলের মধ্যে দিয়ে যদি যে ফেসটাকে আমরা দেখছি সেই ফেসে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে কারেন্টটা রোটেট করে তাহলে পরে ওই ফেসে নর্থ পোল ক্রিয়েটেড হবে। এইটাকে মাথায় রেখে এই ছবিটা দেখো, দেখো কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করলো। যেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করলো সঙ্গে সঙ্গে এই ফেসে নর্থ পোল ক্রিয়েটেড হলো। তাহলে এই ফেসে মানে কয়েলের এই ফেসটাতে যে নর্থ পোলটা ক্রিয়েটেড হয়েছে সেই নর্থ পোল এই নর্থ পোলটাকে তখন বিকর্ষণ করছে, রিপেল করছে। কিন্তু তুমি ম্যাগনেটটাকে হাতে করে ধরে নর্থ পোল তোমার কয়েলের দিকে নিয়ে আসছো, তাহলে কয়েলের ফেসের নর্থ পোলটা তোমার এই নর্থ পোল যেটা তোমার হাতে যে ম্যাগনেট সেই নর্থ পোলটাকে বিকর্ষণ করছে, রিপেল করছে, কিন্তু তুমি সেই রিপালসিভ ফোর্সের এগেনস্টে বা বিকর্ষণ বলের এগেনস্টে তুমি জোর করে ওই ম্যাগনেটের নর্থ পোলটাকে কয়েলের দিকে নিয়ে আসছো। তাহলে তুমি যদি একটা ফোর্সের এগেনস্টে কাজ করো তাহলে কি হবে, তোমার নিজের এনার্জি লস হবে। তুমি যে অ্যামাউন্ট অফ এনার্জিটা লুজ করবে সেই এনার্জিটাই এই কয়েলের মধ্যে স্টোরড হবে অ্যাজ ইএমএফ, যেটাই হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ এবং যেটা কারেন্টটাকে ড্রাইভ করাবে। তাহলে তুমি নর্থ পোলটাকে কয়েলের দিকে মুভ করিয়ে আনার সময় যদি নিজে এনার্জি লুজ না করো
তাহলে পরে তুমি তোমার এনার্জি লস না হলে কোনোভাবে ইএমএফটা কয়েলের মধ্যে ইনডিউসড হতে পারে না। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে সমস্ত জায়গাতে আমাদের লজিকটা কি দাঁড়াবে? লজিকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করিয়ে আমরা যদি একটা কয়েলে ইএমএফকে ইনডিউস করাতে চাই, তাহলে পরে আমাদের একটা অপোজিং ফোর্সের এগেনস্টে ওয়ার্ক পারফর্ম করতে হবে। এই অপোজিং ফোর্সের এগেনস্টে ওয়ার্ক পারফর্ম করতে গিয়ে আমাদের এনার্জি লস হবে। যতটা অ্যামাউন্টের এনার্জি আমরা লস করব, ঠিক ততটা অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড হবে অ্যাজ ইনডিউসড ইএমএফ, এবং যেটা আলটিমেটলি ওই কয়েল বা সার্কিটে কারেন্টটাকে ড্রাইভ করবে। এই জন্যই লেনজেস লতে এটা বলা হয়েছে যে দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ সাচ দ্যাট it always opposes the change or the cause that has induced it. যদি অপোজ না করতো তাহলে আমাদের কোনো ফোর্সের এগেনস্টে কাজ করতে হতো না। আমাদের যদি ফোর্সের এগেনস্টে কাজ করতে না হয়, আমরা এনার্জি লুজ করতাম না। তাহলে এনার্জি যদি লুজ না হতো, তাহলে পরে এই কয়েলের মধ্যে ইএমএফটা ইনডিউসডই হতো না। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. আমি একটা লেখা তোমাদেরকে এই এতে দিচ্ছি, তোমরা এই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আগে প্রথমে এটার একটা স্ক্রিনশট নাও, এই ডায়াগ্রামটার। নেওয়া হলে বলবে। Yes, sir. হয়ে গেছে। তারপর এই যেটা লেখাটা বললাম, এই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা খুব কমন কোয়েশ্চেন। এক্সপ্লেন লেনজেস ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এটা বলতে পারে, বা এটা বলতে পারে লেনজেস ল ওবেজ এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, জাস্টিফাই। তখন তোমাকে এই এক্সপ্লেনেশনটা লিখতে হবে। নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো এই লেখাটার? Yes, sir. আচ্ছা, এইবারে আমরা এই চ্যাপ্টারের একদম লাস্টে, সেটা হচ্ছে আমাদের দুটো কনভার্সন পড়তে হবে। কনভার্সন অফ এ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামমিটার। অ্যামমিটার কি মেজার করে? কারেন্ট। গ্যালভানোমিটার কি মেজার করে? গ্যালভানোমিটার মেজার করে না, গ্যালভানোমিটার ডিটেক্ট করে the presence of current in a circuit or in a particular branch. এবার ধরো আমার কাছে অ্যামমিটার নেই, আমাকে গ্যালভানোমিটার আছে আমার এক্সপেরিমেন্টাল অ্যাপারেটাসের মধ্যে, আমার একটা অ্যামমিটার দরকার, কিন্তু অ্যামমিটার এই মুহূর্তে আমার কাছে নেই। তখন আমাকে কি করতে হবে? গ্যালভানোমিটারটাকে অ্যামমিটারের মতো করে ব্যবহার করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে, গ্যালভানোমিটারের আমি যদি অ্যামমিটারের জায়গাতে গ্যালভানোমিটারকে কানেক্ট করে দিই, গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। কেন? কারণ অ্যামমিটার কারেন্টকে মাপে। কারেন্ট মেজার করে যে ডিভাইস, ধরো তুমি চাইছো একটা সার্কিটের মধ্যে টোটাল কতটা কারেন্ট ফ্লো করছে, তাহলে তোমাকে অ্যামমিটারকে সার্কিটে সিরিজে কানেক্ট করতে হবে উইথ দ্য ব্যাটারি অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স। তার মানে অ্যামমিটারের মধ্যে দিয়ে সব সময়তে একটা লার্জ কারেন্ট ফ্লো করবে। অ্যামমিটারের কয়েলের রেজিস্ট্যান্সটা হচ্ছে ভেরি ভেরি স্মল। কেন কেন কয়েল রেজিস্ট্যান্স ভেরি স্মল করা হয়েছে? কারণ কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার মধ্যে হিট জেনারেটেড হয়। যদি আমরা রেজিস্ট্যান্সকে বেশি রাখি, প্রথম কথা কারেন্টটা ফ্লো করতে গিয়ে অনেক বেশি অপোজিং ফোর্স পাবে, তাতে আমার ডিজায়ার্ড কারেন্ট আমি পাবো না। তার সাথে যেটা প্রবলেম হবে, এক্সেসিভ হিট প্রডিউসড হয়ে কয়েলটা পুড়ে যেতে পারে। এই কারণের জন্য মনে রাখবে, যদি অনেক সময় এই কোয়েশ্চেনটা করে, একটা আইডিয়াল অ্যামমিটার মানে যেটা
থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল নয়। আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত হওয়া উচিত এটা সবসময় মনে রাখবে। রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার ইজ 0। যদি এরকম একটা কোনো তোমাকে কয়েল দেওয়া হয় বা একটা ধরো একটা রেজিস্টার বা তার দেওয়া হলো যার কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে তার মধ্যে দিয়ে তুমি যত স্ট্রং কারেন্টই পাঠাও না কেন কোনো হিট জেনারেটেড হবে না, কারণ রেজিস্ট্যান্স 0 মানে কোনো অপোজিং ফোর্স নেই, তাই জন্য হিট জেনারেট হবে না, এনার্জি লস নেই। এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়, এটা আইডিয়ালি পসিবল। এই জন্য বলা হলো রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার ইজ 0। তাহলে রেজিস্ট্যান্স অফ এ প্র্যাকটিক্যাল অ্যামমিটার কত হবে? রেজিস্ট্যান্স অফ এ প্র্যাকটিক্যাল অ্যামমিটার ইজ ভেরি স্মল অর ভেরি লো, যেটা আমরা নর্মাল আমাদের ল্যাবে দেখতে পাই। আর অ্যামমিটারকে কিভাবে কানেক্ট করা হবে? অ্যামমিটার মাস্ট অলওয়েজ বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ব্যাটারি অ্যান্ড দ্য রেজিস্টার্স। এদের সাথে সিরিজে কানেক্ট করতে হবে অলওয়েজ। এবার প্রবলেম কি? গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল ভেরি হাই। তার থেকে বড় প্রবলেম হচ্ছে গ্যালভানোমিটার ইজ এ ভেরি সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে দিয়ে লার্জ অ্যামাউন্টের কারেন্ট পাস করে গেলে গ্যালভানোমিটারটা ডিস্ট্রয়েড হয়, নষ্ট হয়ে যায়, কয়েল পুড়ে যেতে পারে। যেগুলো আরও সেন্সিটিভ গ্যালভানোমিটার, সেখানে ওই যে টর্কের এক্সপ্রেশনটা দেখালাম, ওই টর্ক বেশি হয়ে গেলে পরে পুরো স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে। তাহলে আমাকে গ্যালভানোমিটারকে অ্যামমিটারের মতন ইউজ করতে হবে, অথচ আমাকে মনে রাখতে হবে গ্যালভানোমিটারটা যেন কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায়। তার মানে গ্যালভানোমিটারকে উইথ সাম প্রোটেকশন আমাকে ইউজ করতে হবে। প্রত্যেকটা গ্যালভানোমিটারের একটা সেফ কারেন্ট আছে। যদি দেখো লেখা থাকে গ্যালভানোমিটারের গায়ে সেফ কারেন্ট অফ দ্য গ্যালভানোমিটার 20 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট তুমি কোনোভাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাস করাতে পারবে না। 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট পাস করালে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে, ওটা ওর ম্যাক্সিমাম কারেন্ট। এইটাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করব? আমরা যদি আমাদের কলেজের এক্সাম্পলটা দেখি, কলেজের কেসে ধরো আমরা গড়িয়া থেকে কলেজ যাচ্ছি। আমরা যদি অটো ধরে যাই তাহলে কি হয়, গড়িয়া থেকে অটোগুলো ছাড়ে, সেটা একদম স্ট্রেট রোড ধরে কামালগাজী, রাজপুর বাজার, হরিনাবি সব হয়ে আমাদের কলেজে গোবিন্দপুর অবধি যাচ্ছে। এবার ইন জেনারেল আমরা কি দেখতে পাই? রাজপুর বাজারের জায়গাটা অলমোস্ট সব সময়তে কনজেস্টেড থাকে। এটা থেকে বাঁচার জন্য কি করা হয়েছে? কামালগাজী দিয়ে একটা বাইপাস করা হয়েছে। আমরা যে স্পিডে এই মেন রোড দিয়ে গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে পারবো, তার থেকে অনেক স্পিডে আমরা বাইপাস দিয়ে যেতে পারবো এবং অনেক কম টাইমে আমরা গোবিন্দপুর পৌঁছে যাব। এইটাকে মাথায় রাখো। তার মানে আমাকে কারেন্ট যত বেশি হোক না কেন সেটাকে আমাকে একটা অন্য কিছুর মধ্যে দিয়ে পাস করাতে, মানে বাইপাস করাতে হবে। আর গ্যালভানোমিটারের মধ্যে রাখতে হবে শুধুমাত্র ওইটুকু কারেন্ট যতটুকু কারেন্ট ওর মধ্যে দিয়ে সেফলি যেতে পারে। তাহলে পরে আমি কি বলছি? আমি বলছি সাপোজ ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো থ্রু এ গ্যালভানোমিটার। যদি আমি এই ম্যাক্সিমাম কারেন্টটাকে আই সাফিক্স জি দিয়ে ডিনোট করি, আইজি, তাহলে আমার টার্গেট হচ্ছে এমনভাবে আমাকে কারেন্টকে বাইপাস করাতে হবে যেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো সময়তে আইজির থেকে বেশি কারেন্ট যেতে না পারে। তার জন্য কি করব? তার জন্য আমরা এই সার্কিট অ্যারেঞ্জমেন্টটাকে নেব। ভালো করে জিনিসটা বুঝে নাও কি হচ্ছে। গ্যালভানোমিটারের সাথে প্যারালালি আমরা একটা রেজিস্টারকে কানেক্ট করেছি,
যাকে এস দিয়ে লেখা হয়েছে, এস স্ট্যান্ডস ফর শান্ট। তাহলে এস হচ্ছে কি? এস বেসিক্যালি কিছুই নয়, এস হচ্ছে এ ভেরি লো ভ্যালু রেজিস্ট্যান্স নোন অ্যাজ শান্ট। এবার কি হবে? ধরো সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারের সেফ কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি 5 অ্যাম্পিয়ারকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, যেখানে গ্যালভানোমিটারে বলে দেওয়া আছে যে 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি দুম করে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে যায়, ও তো ইনস্ট্যান্টলি গ্যালভানোমিটারকে নষ্ট করে দেবে। তাহলে কি করতে হবে? এমন একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। তাহলে 5 অ্যাম্পিয়ারের থেকে 10 মিলি অ্যাম্পিয়ার বাদ দিলে যে লার্জ অ্যামাউন্ট কারেন্টটা থাকবে সেটা তাহলে কোথায় যাবে? তাহলে সেটাকে অন্য একটা কোনো রাস্তা দিয়ে বাইপাস করিয়ে দিতে হবে। তার জন্য এই গ্যালভানোমিটারের সাথে এই রেজিস্টারটাকে প্যারালালি কানেক্ট করা হলো। এবার ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এ পয়েন্ট অবধি এলো। এবার কারেন্ট দেখছে আমার দুটো রাস্তা, এই রাস্তাতে মানে এ থেকে বিতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে আমাকে অনেক বেশি অপোজিং ফোর্সের এগেনস্টে যেতে হবে। কিন্তু আমি যদি এ থেকে বিতে এই এসের মধ্যে দিয়ে যাই, এই দিকে আমার অপোজিং ফোর্স খুব কম। ঠিক চিন্তা করো, তুমি কামালগাজীর মোড়ে এসে দেখছো কামালগাজী থেকে রাজপুর বাজার অবধি রাস্তাতে প্রচণ্ড জ্যাম রয়েছে, খুব আস্তে 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 রাস্তা তোমার ট্রাফিক মুভ করছে। তখন কি তুমি ওই বেশি ওই যে রাস্তা দিয়ে ট্রাফিক স্লোলি মুভ করছে সেখান দিয়ে যাবে না? তখন তুমি কি করবে? কামালগাজী থেকে বাইপাসের রাস্তাটা নিয়ে নেবে। এখানেও ঠিক এক্স্যাক্টলি সেম হচ্ছে। কারেন্ট এতে এসে যখন দুটো রাস্তা পাচ্ছে, তখন কারেন্ট খুঁজছে কোন রাস্তা দিয়ে গেলে আমার মিনিমাম ফোর্সকে ওভারকাম করতে হবে, মিনিমাম রেজিস্টিভ ফোর্সকে ওভারকাম করতে হবে। ও দেখছে এসের মধ্যে দিয়ে গেলে আমাকে মিনিমাম রেজিস্টিভ ফোর্সকে ওভারকাম করতে হবে। তখনও কি করছে? আইজি কারেন্টটাকে বাদ দেবার পর যে কারেন্টটা পড়ে থাকছে সেইটাকে তখনও এসের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। এবার এ থেকে বিতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সেফ কারেন্টটা আসছে, আর বাকি যে কারেন্টটা আই মাইনাস আইজি সেটা এসের মধ্যে দিয়ে এসে বি পয়েন্টে এরা আবার একজন আরেকজনের সাথে অ্যাড হয়ে আবার আই হিসাবে অ্যারেঞ্জমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। এবার তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো যে স্যার এই আইজিটুকু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আর আই মাইনাস আইজি এসের মধ্যে দিয়ে যাবে, এটা কি করে বের করব? এর জন্য আমাকে শান্টের ভ্যালুটাকে এমনভাবে সেট করতে হবে যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এই ম্যাক্সিমাম কারেন্টের বেশি কারেন্ট কোনোভাবে না যায়, আর বাকি টোটাল কারেন্টটা যেন শান্টের মধ্যে দিয়ে যায়। তাহলে পরে আমার কাছে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট করার তাহলে বেসিক কন্ডিশনটা কি দাঁড়ালো? একটা শান্ট যেটা হচ্ছে ভেরি লো ভ্যালু রেজিস্ট্যান্স, তাকে যদি আমি গ্যালভানোমিটারের সাথে প্যারালালি কানেক্ট করি, তাহলে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা একটা অ্যামমিটারের মতন বিহেভ করবে। তার মানে গ্যালভানোমিটারটা অ্যামমিটারে কনভার্টেড হবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটাই দেখো আমি লিখলাম, টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামমিটার we need to connect a shunt which is a very small or low resistance in parallel with the galvanometer. এবারে রিলেশনটা বের করতে হবে যে এস কে কিভাবে সেট করলে পরে আমরা পাবো ওই আইজির ভ্যালু। দেখো গ্যালভানোমিটারটা এ আর বি পয়েন্টের মধ্যে কানেক্টেড, শান্টটাও এ আর বি পয়েন্টের মধ্যে কানেক্টেড। তাহলে পরে আমি যদি ক্যালকুলেট করি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য গ্যালভানোমিটার, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে। তার মানে এ পয়েন্ট হচ্ছে হায়ার পোটেনশিয়ালে, বি পয়েন্ট হচ্ছে লোয়ার পোটেনশিয়ালে। তাহলে পরে আমি কি পাচ্ছি? ভি এ বি ইজ ইকুয়াল টু কী হবে?
গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে ম্যাক্সিমাম কারেন্টটা যাবে সেটা ইনটু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, এটা ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর। তাহলে আমরা ভি এ বি ইজ ইকুয়াল টু লিখলাম আই ইনটু ক্যাপিটাল জি। তাহলে ক্যাপিটাল জিটা কি, এখানে আমি লিখে দিচ্ছি, ক্যাপিটাল জি ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার, রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার। তাহলে এই যে ইকুয়েশনটা লিখেছি আই সাফিক্স জি ইন্টু জি, এটা অ্যাকচুয়ালি ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এইবার ক্যালকুলেট করো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য শান্ট। শান্ট মানে হচ্ছে এস, এসের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আইজিটা আই এর থেকে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেই কারেন্টটা যাচ্ছে। তাহলে সেই কারেন্টটা কত, যেহেতু শান্টেরও দুটো এন্ড এ আর বি এর মধ্যে কানেক্টেড, তাহলে আবার ভিএবি পাবো। এবার কারেন্টটা কত, আই মাইনাস আইজি মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট, যেটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে লিখেছি। তাহলে এই যে দুটো পোটেনশিয়াল ডিফারেন্স পেলে, এই দুটো পোটেনশিয়াল ডিফারেন্স সেম দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে রাইট হ্যান্ড সাইড দুটোকে ইকুয়েট করে দাও। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে, গ্যালভানোমিটার কারেন্ট ইনটু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কারেন্ট থ্রু দ্য শান্ট ইনটু রেজিস্ট্যান্স অফ শান্ট। খুব ভালো কথা। তাহলে পরে এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা এটা কাজ করো, ওখানে স্পেস কম আছে, আমরা নিচে নিচে লিখি, অর আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দেখো আইজি ইন্টু এস, সরি আইজি ইন্টু জি ইজ ইকুয়াল টু আই ইন্টু এস মাইনাস আইজি ইন্টু এস। এবার আইজি ইন্টু জি আর আইজি ইন্টু এসটাকে লেফট হ্যান্ড সাইড, সরি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো। তাহলে কি হবে, আইজি ইন্টু এস ইজ ইকুয়াল টু আই ইন্টু এস। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আইজিটা কমন চলে আসছে, উইদিন ব্র্যাকেট জি প্লাস এস ইজ ইকুয়াল টু আই ইন্টু এস। তার মানে ফাইনালি আমার গ্যালভানোমিটার কারেন্টের এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, এরকম একটা ভ্যালু দাঁড়াচ্ছে, দেখো এস ডিভাইডেড বাই জি প্লাস এস মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট আই। এই ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes sir. এবার তোমাকে কি কি দেওয়া থাকবে, যখন তুমি একটা গ্যালভানোমিটার নিয়ে কাজ করছো তার সেফ কারেন্টের ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স তোমাকে দেওয়া থাকবে, ম্যাক্সিমাম কারেন্ট তুমি কত চাইছো সেটা তুমি জানছো, 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, তোমার 8 অ্যাম্পিয়ার, যা খুশি। তাহলে তোমার আই নোন, ক্যাপিটাল জি নোন, আই জি নোন, তাহলে তোমার আননোন কোনটা, এস। তাহলে এই ইকুয়েশনে ভ্যালুগুলো পুট করে দিলেই তুমি এস এর ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? Yes sir. আচ্ছা, এবার একটা কথা শুধু মনে রাখবে, এই যে কথাটা লিখেছিলাম ম্যাক্সিমাম কারেন্ট, এই ম্যাক্সিমাম কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করছে, তুমি কি করে বুঝবে? যদি দেখো গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা ফুল স্কেল হচ্ছে, মানে ডিফ্লেকশনটা পুরো স্কেলটাকে কভার করছে, তার মানে বুঝবে গ্যালভানোমিটারের কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে পরে এখানে এটা মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার galvanometer current Ig is that amount of galvanometer current
which causes full scale deflection in the galvanometer। তাহলে কোয়েশ্চেনের মধ্যে যদি গ্যালভানোমিটার কারেন্ট না বলে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট বলে, তার মানে মনে রাখবে সেটা আই সাফিক্স জি কেই বোঝাচ্ছে। ক্লিয়ার তো? Yes, sir. ব্যাস, এইবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি, গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট করেছি। অ্যামমিটার ছাড়া আরও একটা ডিভাইস নিয়ে তোমরা ল্যাবে কাজ করেছো, ভোল্ট মিটার। গ্যালভানোমিটারকে এবার আমাকে ভোল্ট মিটারে কনভার্ট করতে হবে। কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু এ ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি মাপে? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ রেজিস্টার। এবার অ্যামমিটারকে আমরা কিভাবে কানেক্ট করেছি? অ্যামমিটারকে সবসময় সিরিজে কানেক্ট করতে হয়। আর ভোল্ট মিটারকে কিভাবে কানেক্ট করতে হয়? ভোল্ট মিটার মাস্ট অলওয়েজ বি কানেক্টেড ইন প্যারালাল টু দ্য রেজিস্টার। মানে যার অ্যাক্রসে, প্যারালাল টু দ্য রেজিস্টার অ্যাক্রস হুইচ উই নিড টু ক্যালকুলেট পোটেনশিয়াল ডিফারেন্স। যার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করব, তার সাথে প্যারালালি কানেক্ট করতে হবে। এবার এক্ষুনি আমরা কি দেখেছি? প্যারালাল কানেকশন হলেই কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে ভোল্ট মিটারের হওয়া কি উচিত ছিল? ভোল্ট মিটারের এমন একটা কয়েল রেজিস্ট্যান্স হওয়া উচিত ছিল যাতে করে কোনোভাবেই কারেন্ট ভোল্ট মিটারের মধ্যে দিয়ে যেতে না পারে। সেই জন্য আইডিয়াল কেসে মনে রাখবে, রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্ট মিটার ইজ ইনফাইনাইট। ইনফাইনাইট রেজিস্ট্যান্স হলে কারেন্ট কোনোভাবে ভোল্ট মিটারের কয়েলের মধ্যে দিয়ে যাবে না। কিন্তু ইনফাইনাইট রেজিস্ট্যান্সের কয়েল তো তৈরি করা পসিবল নয়। সেই কারণের জন্য আমরা মনে রাখবো, রেজিস্ট্যান্স অফ এ প্র্যাকটিক্যাল ভোল্ট মিটার ইজ ভেরি হাই। কেউ কিছু জিজ্ঞাসা করবে? কেউ কি কিছু জিজ্ঞাসা করবে? আচ্ছা, এইবার ভোল্ট মিটার তো লাগানো থাকে প্যারালালে। আমি যদি এবার ভোল্ট মিটারটা খুলে গ্যালভানোমিটার লাগিয়ে দিই, তাহলে কি হবে? আবার আগের বারের মতন সিচুয়েশন হয়ে যাবে। দুম করে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সেফ কারেন্টের থেকে অনেক বেশি কারেন্ট চলে যাবে, গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে সেটা যদি না করতে হয়, তাহলে গ্যালভানোমিটারকে কি করতে হবে? তার সাথে এমন একটা কিছুকে জুড়ে দিতে হবে যাতে করে ও গ্যালভানোমিটারের হয়ে লড়াই করে, যেন কোনোভাবে ওই ম্যাক্সিমাম কারেন্টের থেকে বেশি কারেন্ট না যেতে পারে। ধরো তোমাকে 5 জন বন্ধুর সঙ্গে তোমার ঝগড়া হলো, 5 জন বন্ধু মিলে তোমাকে মারবে বলল। এবার তুমি কি করবে? তাদের সঙ্গে লড়াই করতে গেলে পরে তুমি তোমার কোনো বন্ধু বান্ধব বা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যাবে যারা মারামারি করতে পারে, এবং তারা মিলে গিয়ে তাদের সঙ্গে মারপিট করতে পারে যাতে করে আটকাতে পারে। তার মানে তুমি শক্তিশালী কাউকে তোমার সাথে নিয়ে যাচ্ছ। তাহলে এখানে শক্তিশালী কি হবে? এ রেজিস্টার উইথ এ ভেরি হাই ভ্যালু রেজিস্ট্যান্স। এবং আমরা কি জানি, রেজিস্ট্যান্সকে যদি আমাকে বাড়াতে হয় তাহলে সিরিজে কানেক্ট করতে হয়, আর রেজিস্ট্যান্সকে কমাতে গেলে প্যারালালি কানেক্ট করতে হয়। তাহলে পরে আমার কন্ডিশনটা কি হবে? আমার কন্ডিশনটা হবে এই রকম, যে গ্যালভানোমিটারের সাথে একটা ভেরি হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে আমাকে সিরিজে কানেক্ট করে দিতে হবে। দেখো সিরিজে, তাতে করে কি হবে?
ও গ্যালভানোমিটারকে প্রোটেকশান দেবে, কারণ গ্যালভানোমিটারের সাথে ও নিজের রেজিস্ট্যান্সটাকে অ্যাড করে এই পুরো লাইনটার মধ্যে একটা এমন হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে তৈরি করবে যাতে এই আই সাফিক্স জি এর থেকে বেশি কারেন্ট কোনোভাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেতে না পারে। তাহলে আমার লজিকটা কি হবে? যদি আমাকে একটা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করতে হয়, তাহলে গ্যালভানোমিটারের সাথে একটা ভেরি হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করতে হবে। তাহলে লজিকটা কি দাঁড়ালো? টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইনটু এ ভোল্টমিটার, a very high resistance is to be connected in series with the galvanometer. ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এইবারে ইকুয়েশনটা কি হবে দেখো, ছবিটা দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স কোন দুটো পয়েন্টের মধ্যে? এ আর বি এর মধ্যে। এবার এ আর বি এর মধ্যে কত টোটাল রেজিস্ট্যান্স আছে? গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স আর। তাহলে দেখো, গ্যালভানোমিটার কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই ইনটু রেজিস্ট্যান্স। তাহলে আই সাফিক্স জি এর দেখো আমরা এই এক্সপ্রেশনটা পাচ্ছি। এবার তোমার প্রবলেমের মধ্যে বা কোয়েশ্চেনে কি বলে দেওয়া থাকবে? গ্যালভানোমিটার কারেন্ট আইজি বলা থাকবে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলা থাকবে, আর পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু বলা থাকবে। তাহলে তোমার বাকি থাকবে কি? বাকি থাকবে হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে তোমাকে এই ইকুয়েশানে পুট করে ক্যাপিটাল আর এর ভ্যালুটা বের করে নিতে হবে। দেখবে ক্যাপিটাল আর এর ভ্যালু ইন জেনারেল ওই কিলো ওহম অর্ডারে আসে। 8 কিলো ওহম, 10 কিলো ওহম, 9 কিলো ওহম, এরকম লার্জ ভ্যালু রেজিস্ট্যান্স পাওয়া যায়। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? Yes, sir. আচ্ছা, এই হয়ে গেল আমাদের ইউনিট তোমার 5 কমপ্লিট। এখানে একটা জিনিস তোমরা বইয়ের থেকে একটু দেখে নেবে, দেখবে বইয়ের মধ্যে একটা টেবিলের ফর্মে ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট আর ফেরোম্যাগনেট মেটেরিয়ালের প্রপার্টি কিছু বলা আছে। এই কম্প্যারিজন টেবিলটা একটু মুখস্থ করে নেবে, মাঝে মাঝে এটা তোমাদের কোয়েশ্চেনে আসে। কম্পেয়ার ডায়া, প্যারা অ্যান্ড ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস। এটা একটুখানি বইয়ের থেকে দেখে নিও। ওকে স্যার। তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি দেখছি তোমাদের আর কিছু ক্লাসের আমি অ্যারেঞ্জমেন্ট করে আর একটু তোমাদের ক্লাস আমি যতটা পারি করিয়ে দিচ্ছি। তাহলে আজকে হ্যাঁ বল। হ্যাঁ অনিরুদ্ধ, বলছি কলেজ আসবেন কাল? দেখছি আমি বলতে পারছি না, এখন অনেক কিছু ব্যাপার আছে, সেটা দেখা যাক কি হয়। ওকে স্যার। আমি দেখছি, আমি ক্লাস করিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে চলো আমি ক্লাসটা এখানে শেষ করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে।